ওকে, সো আমরা গত ক্লাসে অ্যালডিহাইড কিটোন শেষ করছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাসিড। অ্যাসিড দেখব এবং হচ্ছে অ্যামিন দেখব। সো অ্যাসিড প্রথমে দেখি হচ্ছে অ্যাসিড কি থাকে? অ্যাসিডে থাকে হচ্ছে এইটা সি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে ও এইচ, তাই তো? সবাই মনে রাখবে অ্যাসিডের হাইড্রোজেন কিন্তু শুধু হাইড্রোজেন থেকে ছাড়ে না, অ্যাসিডের হাইড্রোজেন থাকে ছাড়ে হচ্ছে অক্সিজেন থেকে, মানে ও এইচ হিসাবে হচ্ছে অ্যাসিড মূলকটা থাকে। সো প্রথমে দেখে নিই অ্যাসিডের প্রিপারেশন। অনেকে বলবে ভাই আপনি তো প্রিপারেশন পছন্দ করেন না, তাহলে প্রিপারেশন কেন দেখাচ্ছেন? সো প্রিপারেশন আমি দেখাচ্ছি এই কারণে, কারণ অ্যাসিড আসলে একেবারে সব থেকে শেষের কার্যকরী মূলক টেকনিক্যালি। শেষের আমি যদি হচ্ছে বলি, শর্ট সিলেবাস বলি, অ্যাসিডের পরে অ্যামিন না পড়লেও হয় শর্ট সিলেবাসের জন্য, বাট তারপর আমরা অ্যামিন পড়বো। এখন অ্যাসিডই হচ্ছে টেকনিক্যালি লাস্ট ইম্পর্টেন্ট কার্যকরী মূলক। এখন অ্যাসিড যেমনে যেমনে প্রস্তুত করা হয় এর ম্যাক্সিমাম বিক্রিয়া আমি আগে শিখাই ফেলছি, আগে লিখাই ফেলছি। এই জন্য আমার জন্য এটা লেখা সহজ, বা আমার জন্য এটা পড়ানো সহজ। সো নাম্বার 1, অ্যাসিড কিভাবে তৈরি করা যায়? প্রিপারেশন। আচ্ছা, অ্যাসিড প্রিপারেশনের ক্ষেত্রে আমি যদি কয়েকটা জিনিস দেখাই দিই, অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো ওয়ে আছে, এবং যেগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাকুমুলেট করি, আগে দেখি আমি যদি মিথেনকে জারণ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 এবং অ্যাকুয়াস মিডিয়া দিয়ে, তাহলে এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় মিথানোয়িক অ্যাসিড, HCOOH। সো মিথেনকে জারণ করলে মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়, এটা আমরা আগে ভাগেও দেখছি, তাই না? এটা এমন আমারই নতুন কিছু না। তারপরে লিখে দেই অ্যাসিড জাতক যারা আছে, এটা আমরা পরবর্তীতে দেখব। অ্যাসিড জাতক বলতে আমি চারটাকে বোঝাচ্ছি। মানে হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, অ্যানহাইড্রাইড এবং অ্যাস্টার। সো অ্যাসিডের যে কোনো জাতক, তুই অ্যাসিড হ্যালাইড নিস, অ্যামাইড নিস, অ্যানহাইড্রাইড নিস, অ্যাস্টার নিস, যেটাই নিস না কেন, এখান থেকে তুই যদি হচ্ছে আমাকে পানি মেশাস, তাহলে এখানে কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে। কেউ প্যানিক করিস না যে ভাইয়া এটা কেমনে দেখলেন, উদাহরণ দেখান। এটা আমরা সামনে পড়বো, কারণ অ্যাসিডের জাতক নিয়ে সামনে পড়াশোনা অবশ্যই আছে। না, অ্যাকোয়াস মিডিয়া নিয়ে মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আমি যদি এখানে অ্যাসিডিক মিডিয়া দিতাম তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো। তাহলে আমি কি দেখলাম? আমি দেখলাম হচ্ছে আমি যদি অ্যাসিডকে জারণ কি বলে মিথেনকে জারণ করি, তাহলে মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আমি যে কোনো অ্যাসিডের জাতক, হ্যালাইড, অ্যামাইড, অ্যানহাইড্রাইড, অ্যাস্টার, আবারও বলতেছি এই রিঅ্যাকশনটা কিছুক্ষণ পরে খুব ইজি হয়ে যাবে। সেটাকে জারণ করলে ওই পানি দিলে সেখানে অ্যাসিড তৈরি হয়। এরপরে আমি যদি অ্যালকোহলের জারণ করি, যেমন দেখা হচ্ছে এটা আর, এখানে H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে H, অ্যালকোহল। এটাকে জারণ করব এবং একটু শক্তিশালী জারণ করব। শক্তিশালী জারণ মানে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 এবং অ্যাকুয়াস মিডিয়া। এখানেও কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে অ্যাসিড, আর CO, এখানে হচ্ছে OH। তাহলে মিথেনকে জারণ করলে মিথানোয়িক অ্যাসিড হয়, অ্যাসিডের জাতকের সাথে পানি মিশালে অ্যাসিড তৈরি হয়। অ্যালকোহলকে যদি আমি জারণ করি, 2 স্টেপে জারণ হয়, তাহলে সেখানে কি তৈরি হলো? এখানে তৈরি হলো হচ্ছে অ্যাসিড। এরপরে আমি যদি অ্যালকোহলকে জারণ না করে অ্যালডিহাইডকে জারণ করি বা কার্বনিল কার্বনকে জারণ করি, কার্বনিল কার্বন মানে হচ্ছে এইটা, অ্যালডিহাইড হইতে পারে, কিটোনও হইতে পারে। যদি এটাকে জারণ করি তাহলে আমি এখানে কি পাবো? আমি এখানে পাবো হচ্ছে কার্বনিল কার্বনকে জারণ করলে অ্যাসিড পাবো। মানে এখানে ধর এখানে আর নিচ্ছি, এখানে হচ্ছে এইচ নিচ্ছি, তখন এখানে তৈরি হয় আর COOH। আমরা এটা জানি। হ্যাঁ, অ্যালডিহাইডকে জারণ করলে এক স্টেপে অ্যাসিড হয়, অ্যালকোহলকে জারণ করলে 2 স্টেপ পরে হচ্ছে অ্যাসিড হয়। তারপরে দেখবে মনে আছে কিনা, আমি যদি গ্রিকনার্ড বিকারক নেই RMgX, সবাই একটু মনে করার চেষ্টা কর। আমি এখানে কার্বন ডাই অক্সাইড দিব, মনে আছে অক্সিজেন মাইনাস হয়, কার্বন প্লাস হয়। সো কার্বন প্লাস হয় মানে সেখানে কে যুক্ত হবে? সেখানে আর যুক্ত হবে। যদি সেখানে আর যুক্ত হয় তাহলে আমি এখানে প্রথম স্টেপে পাবো হচ্ছে আর CO, এখানে হচ্ছে OMgX, এবং তারপরে এখানে কি পাবে? এখানে পাবে হচ্ছে আর CO, এখানে হচ্ছে OH। তার মানে আমি এখানে এটাকে জারণ করলে পাচ্ছি হচ্ছে অ্যাসিড। এরপর একটা রিঅ্যাকশন মুখস্থ করতে বলছিলাম, যে আমি আসলে সায়ানাইডকে RCN,
এটাকে হচ্ছে পানি দিব এবং অ্যাসিডিক মিডিয়া দিব, H2O এবং হচ্ছে অ্যাসিডিক মিডিয়া। এই কাঁচা বাচ্চার আমি একটু মেকানিজমটা এখানে বুঝাই দিই, দেখ মেকানিজম বুঝিস কিনা, খুবই সংক্ষেপে সহজভাবে। মেকানিজম হচ্ছে অ্যাসিডিক মিডিয়াতে মানে হাইড্রোজেন আছে। আচ্ছা হাইড্রোজেন আসলে বুঝি তো প্রথমে কার্বনের সাথে, মানে যখন অ্যাসিডিক মিডিয়া আসে তখন এখানে প্রথম স্টেপে তুই পাবি হচ্ছে অ্যামাইড, মানে প্রথমে পাবি হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে CO, এখানে হচ্ছে NH2, মানে প্রথমে এটা তৈরি হয়। এরপরে সেই অ্যামাইডের সাথে আবার পানি মেশালে, আমি কি বলছিলাম অ্যাসিডের জাতকের সাথে পানি মেশালে কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। বাট এইটা এত কিছু আমাদের দরকার না, আমাদের বইতে এই রিঅ্যাকশনটা ডিরেক্ট লিখে RCOOH, আমরাও এই রিঅ্যাকশনটাকে ডিরেক্ট লিখব, যে আমি যদি সায়ানাইডকে হাইড্রোলাইসিস করি, অ্যাসিডিক হাইড্রোলাইসিস, তাহলে সেখানে আমি কি পাচ্ছি, সেখানে আমি অ্যাসিড পাচ্ছি। না না অ্যামিন হবে না, বিজারণ করলে অ্যামিন হয়, আমি তো হাইড্রোলাইসিস করছি। তাহলে মোটামুটি যেগুলো মনে আছে সেগুলো বলে দিয়েছি। দেখ মিথেনকে জারণ করলে অ্যাসিড হয়, অ্যাসিডের জাতককে হাইড্রোলাইসিস পানি দিলে অ্যাসিড তৈরি হয়। অ্যালকোহলকে যদি আমি জারণ করি তাহলে হচ্ছে অ্যাসিড তৈরি হয়। তারপরে কি বলে, কার্বনিল কার্বনকে জারণ করলে অ্যাসিড তৈরি হয়। গ্রিগনার বিকারকের সাথে যদি আমি হচ্ছে কার্বন ডাই অক্সাইড দিয়ে অ্যাসিড তৈরি হয়, আর সায়ানাইডকে পানি দিলে অ্যাসিড তৈরি হয়। এবার লিখে দেই অ্যাসিডের বিক্রিয়া, অ্যাসিডের রিঅ্যাকশনস। সো অ্যাসিডের রিঅ্যাকশনসটাও তুই যদি ভাই একটু সিস্টেমেটিক্যালি না পড়িস তাহলে দেখবি মাথা মতো ঘুরে যাবে, যে বাবারে বাবা। বিশেষ করে যদি কেউ ঘুয়া স্যারের বই আর হাজারি স্যারের বই বের করিস, দেখবি মাথা মতো ঘুরে গেছে। কবির স্যারের বইটা আবার সুন্দর করে আমি যেভাবে পড়াবো অনেকটা সেইভাবে হচ্ছে হিসাব নিকাশ করে। আমরা যেরকম অ্যালডিহাইড কিটোনকে অনেকগুলো ইয়ার মাধ্যমে দেখছি, টাইপের মাধ্যমে দেখছি, অ্যাসিডটাকে আমরা অনেকগুলো টাইপের মাধ্যমে দেখব, যেন আমাদের মাথার মধ্যে পুরো কনসেপ্টটা খুব সুন্দর মতো ঢুকে যায়। যেমন ধর, যদি আমি এরকম চিন্তা করি, একটা অ্যাসিডকে আমি একটু লিখি এখানে, এই হচ্ছে আমাদের অ্যাসিড RCO, এখানে হচ্ছে O, এখানে হচ্ছে H। এবং আমরা কি বুঝি, যতগুলো কার্যকরী মূলক আছে তার মধ্যে অ্যাসিড খুবই কমপ্লেক্স একটা। অ্যাসিডের মধ্যে দেখ হাইড্রোজেন আছে, অ্যাসিডের মধ্যে OH বলে কিছু একটা আছে, আবার অ্যাসিডের মধ্যে কেন জানি অ্যালডিহাইড কিটোনের মধ্যেও কিছু একটা, কিটোনের মধ্যেও কিছু একটা আছে, মানে এরকম বিভিন্ন প্রকারের জিনিসপত্র আছে। সো অ্যাসিড কখনো কখনো দেখবি ভাই এই শুধু হাইড্রোজেন অংশের বিক্রিয়া দেখায়, মানে এই অংশের তার কাহিনী হয়। সো এটাকে আমি টাইপ 1 দিলাম, যে কখনো কখনো অ্যাসিড হাইড্রোজেন এই অংশের বিক্রিয়া দেখায়, টাইপ 1। আবার কখনো কখনো আমি দেখব অ্যাসিড না এই OH অংশের বিক্রিয়া দেখায়, ওই OH পুরো অংশটুকু। সো যখন OH এর অংশের বিক্রিয়া দেখাবে আমি এটাকে টাইপ 2 এর মধ্যে হচ্ছে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের টাইপ 2, যে কখনো কখনো সে OH অংশের বিক্রিয়া দেখায়। এরপরে আমি কখনো কখনো দেখব যে অ্যাসিড এই কার্বনিল অংশের বিক্রিয়া দেখায়, এই যে এটা। সো কার্বনিল অংশের যে বিক্রিয়াটা আমি সেখানে হচ্ছে টাইপ 3 দিলাম, যে এই হচ্ছে আমাদের টাইপ 3। আবার কখনো কখনো আছে অ্যাসিড পুরো এই অংশের বিক্রিয়া দেখায়, এই অংশের বিক্রিয়া দেখায়, এই যে পুরো COOH অংশের বিক্রিয়া দেখায়, এটাকে আমি টাইপ 4 নিলাম। আর কখনো কখনো অ্যাসিড আছে এই পুরো অংশের বিক্রিয়া দেখায়, এটাকে আমি হচ্ছে টাইপ 4 পর্যন্ত রাখি। এটা কি আরটাকে একটু বাইরের দিকে লিখি তাহলে বোধহয় সুবিধা হবে। এখানে হচ্ছে আমার আর, এই হচ্ছে আমাদের টাইপ 5। তাহলে ভাই কি ঘটনা ঘটলো অ্যাসিডের রিঅ্যাকশনসের ক্ষেত্রে? অ্যাসিড কখনো কখনো এই হাইড্রোজেন অংশের বিক্রিয়া দেখায়, টাইপ 1। এখন আমি জানি আমার কাছে অনেকগুলো কলম আছে, অনেকগুলো রং আছে, অনেকগুলো শেপ আছে, আমি খুব সুন্দর করে দেখাইছি। কিন্তু এখানে তুই যদি খাতায় লিখতে যাস তখন দেখবি যে আগডুম বাগডুম কি জানি হয়ে গেছে, সুন্দর হয় নাই। বাট সমস্যা নাই, এটা হচ্ছে, এটা পেড়ানোর কিছু নাই। কখনো কখনো অ্যাসিড হাইড্রোজেনের বিক্রিয়া দেখায়, কখনো OH এর বিক্রিয়া দেখায়, কখনো কার্বনিল অংশের বিক্রিয়া দেখায়, কখনো পুরো COOH অংশের বিক্রিয়া দেখায়, আর কখনো শুধু R অংশের বিক্রিয়া দেখায়। আমি একটু এটা সেভ করে নেই। সো প্রথমে দেখি টাইপ 1। টাইপ 1 মানে হচ্ছে R, এখানে C, এখানে O,
এখানে ও, এখানে হচ্ছে এইচ। এই যে যত কাহিনী হবে সব এখানে হবে। এখন অ্যাসিড যখন এই বিক্রিয়াগুলো দেখায় তখন অ্যাসিড আসলে কার মতো আচরণ করে, মানে এই একটা কেসেই অ্যাসিড শুধু অ্যাসিডের মতো আচরণ করে না, ফিল করতে পারি যে অ্যাসিডের যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে এই একটা কেসে অ্যাসিড অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাসিড, মানে একটা কেস আছে যেখানে অ্যাসিড অ্যাসিডের মতো আচরণ করে। এখন অ্যাসিড অ্যাসিডের মতো আচরণ করবে কার সাথে? ধাতুর সাথে, ক্ষারের সাথে, এই টাইপের জিনিসের সাথে অ্যাসিড অ্যাসিডের মতো আচরণ করে। মানে যদি উদাহরণ দেখাই, যেমন দেখিস ভাই আর সি, এখানে ডাবল ও এইচ, প্লাস এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমি এখানে কি পাবো? আমি পাবো হচ্ছে আর সি ডাবল ও এন এ, আর পাবো হচ্ছে পানি। এটা ইজি পিজি বিক্রিয়া। আবার একইভাবে হচ্ছে আর সি ডাবল ও এইচ, তুই যদি এখানে সোডিয়াম নিস তখন আমি কি পাবো? আর সি ডাবল ও এন এ প্লাস পাবো হচ্ছে হাইড্রোজেন। এখন বিশ্বাস করো ভাই, এগুলো আমাদের পরীক্ষায় আসবে না। আমরা একটু দেখার চেষ্টা করব অ্যাসিড কেন অ্যাসিড হিসেবে আচরণ করে। সো অ্যাসিড কেন অ্যাসিড হিসেবে আচরণ করে সেটার মেইন ব্যাখ্যা হচ্ছে এরকম। এই হচ্ছে আমাদের অ্যাসিড, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। সো এটা নিজের দিকে ইলেকট্রন টানে, তো সেই টানটা আসলে এইখানে এসে থামে। পেছন দিকে ইলেকট্রনের টান আছে, দেখ পেছন দিকে ইলেকট্রনের টান আছে, এবং সেই টানের জন্য আসলে কি হয়? এখানে তৈরি করে হচ্ছে কার্বন, এখানে তৈরি করে ও এর উপরে হচ্ছে মাইনাস, আর এখানে অক্সিজেন দ্বিবন্ধন প্রোটন। মানে একটা অ্যাসিড প্রোটন যখন ছাড়তে হবে, এই জিনিসটুকু একটু ভালো মতো ফিল কর যে পেছন দিকে ইলেকট্রনের টান থাকা লাগবে। আবারও বলতেছি, অ্যাসিড যখন ইলেকট্রন টানে, পেছন দিকে যখন টানে, তখনই অ্যাসিড থেকে সহজে হাইড্রোজেন বের হইতে পারে। ওকে, ভালো কথা। এটাকে শনাক্তকারী বিক্রিয়া অনেকে বলে, হাইড্রোজেন তৈরি হয়েছে তো বুদবুদ গ্যাস তৈরি হয়। বাট এখান থেকে প্রশ্ন যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ধর আমি এখানে অনেকগুলো অ্যাসিড লিখব, এইচ ডাবল ও সি ফর্মিক অ্যাসিড, তারপরে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, প্রোপানোয়িক অ্যাসিড C2H5COOH। আমাকে বলতে ভাই এই অ্যাসিডগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা? আমরা কি শিখলাম? যত বেশি পেছন দিকে টান, দেখ যত বেশি টান তত শক্তিশালী অ্যাসিড। কিন্তু এখানে যে অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ তো ইলেকট্রন ডোনার, সো এই ইলেকট্রন ধাক্কায়, এ আবার একটু ধাক্কা, একটু বেশি বেশি ধাক্কায়, কিন্তু ধাক্কা দিলে তো ভাই দুর্বল হয়েছে, আমাদেরকে তো টানতে হবে। তাহলে এটা অনেকটা ওরকম যে ছোট মরিচের ঝাল বেশি, যত ছোট হবে অ্যাসিড তত শক্তিশালী হবে। ডিউতে এই প্রশ্নটা আসছিল, দেখবি ডিউ বোধ হয় 14-15 বা 13-14-তে, ওইটা আসেনি, আসছিল এইটা, যে হচ্ছে একটা হচ্ছে CH3COOH, এটা একটা CHCl2, সরি CH2Cl COOH, দেন হচ্ছে CHCl2 COOH, আর হচ্ছে CCl3। বলতো ভাই এর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটা? এর মধ্যে শক্তির ক্রম হচ্ছে এইটা। কেন এইটা? কারণ দেখ, যত বেশি ক্লোরিন, ক্লোরিন কি ইলেকট্রোনেগেটিভ মৌল, সো যত বেশি ক্লোরিন হবে তত বেশি নিচের দিকে টানটা বেশি হবে, নিচের দিকে টান বেশি হবে মানে সেই অ্যাসিডটা কি হবে? সেই অ্যাসিডটা শক্তিশালী হবে। এরপরে যদি কখন এরকম আসে, একটা হচ্ছে CF3COOH, এটা একটা, একটা হচ্ছে CCl3COOH, এই একটা। আচ্ছা, এর মধ্যে কোনটা শক্তিশালী অ্যাসিড হবে? এর মধ্যে শক্তিশালী অ্যাসিড হচ্ছে এইটা, কারণ কি ফ্লোরিন ক্লোরিন থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। সো এই হচ্ছে অ্যাসিডের শক্তির ক্রম, এবং এরই সাথে সাথে আমাদের টাইপ 1 শেষ। তাহলে আমি সংক্ষেপে রিভিউ করি। অ্যাসিডের প্রস্তুতি হচ্ছে অ্যালকেনকে জারণ করলে অ্যাসিড হয়, অ্যাসিডের জাতকে পানি দিলে অ্যাসিড তৈরি হয়, অ্যালকোহলকে একটু শক্তিশালী জারণ করলে অ্যাসিড তৈরি হয়, তারপরে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনকে জারণ করলে অ্যাসিড তৈরি হয়, গ্রিগনার বিকারককে কার্বন ডাইঅক্সাইড দিলে অ্যাসিড তৈরি হয়, আর এখানে সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে অ্যাসিড তৈরি হয়। এই রিঅ্যাকশনগুলো এমন না যে তোকে আমি শেখানোর জন্য দেখাইছি, এই রিঅ্যাকশনগুলো তোকে মনে করানোর জন্য দেখাইছি, যে আগে পড়ছিস বাবা এখন মনে রাখ। তারপরে দেখলাম অ্যাসিডের রিঅ্যাকশন টাইপ 1-এই থাকি, শুধু হাইড্রোজেন অংশের বিক্রিয়া। সো অ্যাসিড হাইড্রোজেনের অংশের বিক্রিয়াতে অ্যাসিড অ্যাসিডের মতো আচরণ করে। সো আমাদেরকে পরীক্ষা আসে এইগুলা, যে অ্যাসিড আসলে কখন শক্তিশালী হয়, কখন দুর্বল হয়। কার্বন সংখ্যা যত বেশি হয় অ্যাসিড তত দুর্বল হয়,
আবার অ্যাসিডের পেছন দিকে যত বেশি ঋণাত্মক মূল্য যুক্ত থাকে অ্যাসিডের শক্তিমানটা তত কি হয়, কমে যায়। আশা করি এটুকু বুঝতে পারছি। টাইপ 2। টাইপ 2 হচ্ছে এইটা, আর এখানে CO, এখানে হচ্ছে OH। যত কাহিনী সব এখানে হবে, OH অংশের মধ্যেই হবে। এখন টাইপ 2 তে আসলে অ্যাসিডের সবথেকে বেশি কাহিনী হয়, এবং তুই যদি আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি না পড়ে অন্যভাবে পড়িস, বা বইয়ে যেভাবে আছে সেভাবে যদি পড়িস, অথবা হচ্ছে ধর অন্যান্য অনেক টিচার আছে যারা টিপিক্যালি পড়ায়, হ্যাঁ টিপিক্যালি পড়ালে হবে কি, তুই যখন পড়াবে তখন হয়তো বুঝতে পারবি, কিন্তু যখন পরীক্ষায় হুট করে রিলেট করতে বলে এটা থেকে ওটা, ওটা থেকে সেটা, তখন না ওই জিনিসগুলো থেকে পরীক্ষায় আনসার করা বেশ কঠিন হয়ে যায়, বুঝছিস? তো আমি যেভাবে পড়াচ্ছি, যে সিস্টেমেটিক ওয়েতে পড়াচ্ছি, সেভাবে একটু মনে রাখিস, দেখবি এক্সাম হলের জন্য খুবই ইফেক্টিভ হবে। মানে একটা হচ্ছে একটা জিনিস যখন যেটা পড়াচ্ছে তখন সেটা পারা, তখন সেটা বোঝা। আরেকটা হচ্ছে সেই বোঝা জিনিসটাকে এক্সামে অ্যাপ্লাই করে আমি নাম্বার উঠায় নিয়ে আসবো। সো নাম্বার ওঠানোর জন্য একটু রিলেট করে পড়তে হয়। তো কি কাহিনী হবে মনে রাখবি, অ্যাসিডের ওএইচটা, OH অংশ 4টি মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে, 4টি মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে, প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করে, অ্যাসিডের 4টি জাতক তৈরি করে। কি বলছি ভাইয়া? OH অংশ 4টি মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে অ্যাসিডের 4টি জাতক তৈরি করে। মানে এই যে টাইপটা, এই টাইপে টেকনিক্যালি অ্যাসিডের জাতকগুলো তৈরি হয়। সো আমরা শিখছিলাম অ্যাসিডের জাতক হচ্ছে 4টা। কি বলছি ভাইয়া? OH অংশটুকু 4টা মূলক দিয়ে প্রতিস্থাপিত হবে। সো OH অংশটুকু যদি 4টা মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়ে অ্যাসিডে কি তৈরি করবে, 4টা জাতক তৈরি করবে। এখন আমরা দেখব অ্যাসিডের 4টা জাতক কি কি। সো প্রথমেই দেখি যদি কখনো এরকম হয় যে আমার OH অংশ, আর এখানে C, এখানে হচ্ছে O। ধর আমি এটাকে যদি একটু ইয়া করে নেই, কপি করে নেই, আমার এটা কয়েকটা জায়গায় লাগবে। যদি কোনো কারণে এমন হয় ধর যে ওইটা হচ্ছে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, যদি হয়, কেমনে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয় সেইটাতে আমরা যাব না। যদি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে সেখানে তৈরি হয় অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডও বলা হয় বা শুধু হ্যালাইডও বলে। সো এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। যদি ওই অংশটুকু, OH অংশটুকু অ্যামিন মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে সেখানে কি তৈরি হচ্ছে? তাহলে সেখানে তৈরি হচ্ছে অ্যামাইডও বলে, কেউ অ্যাসিড অ্যামাইডও বলে, দুটোটাই ঠিক আছে। মানে তুই অ্যামাইডও বলতে পারিস, তুই অ্যাসিড অ্যামাইডও বলতে পারিস। যদি ওইটুকু অ্যালকোক্সি দিয়ে প্রতিস্থাপিত হয়, দেখ অ্যালকাইল প্লাস অক্সি সন্ধি করলে কি হয়, অ্যালকোক্সি। তো যদি অ্যালকোক্সি দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে এখানে তুই কি পাবি, এখানে তুই পাবি হচ্ছে অ্যাস্টার। আর যদি ওই অংশটুকু অ্যালকানয়েড দিয়ে প্রতিস্থাপিত হয়, এখানে O, CO, এখানে হচ্ছে R, তখন এখানে তৈরি হয় হচ্ছে অ্যানহাইড্রাইট। ওকে, এই জিনিসগুলো তৈরি হয়।
তাহলে আমরা কি দেখলাম? আমরা টাইপ 2 দেখলাম। টাইপ 2 মানে হচ্ছে অ্যাসিডের OH পার্টটুকু 4টা মূলক দিয়ে প্রতিস্থাপিত হয় এবং 4টা মূলক দিয়ে প্রতিস্থাপিত কি তৈরি করে? অ্যাসিডের 4টা জাতক তৈরি করে। সো অ্যাসিডের 4টা জাতক আসলে কি কি আছে? আছে হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এই যে যদি হ্যালাইড দিয়ে প্রতিস্থাপিত হয়। যদি অ্যামিন দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে অ্যাসিড অ্যামাইড। এরপরে যদি হচ্ছে অ্যালকোক্সি দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে অ্যাস্টার। আর যদি অ্যালকানয়েড, এটা হচ্ছে অ্যালকানয়েড আর সি ডাবল ও, তাহলে সেখানে তৈরি হয় অ্যানহাইড্রাইড। এখন আমরা একটু দেখব যে কোনটা কিভাবে তৈরি হয়, মানে প্রত্যেকটার একটু বিক্রিয়া করে দেখব টুকটাক করে। প্রথম বিক্রিয়া হচ্ছে এইটা। আমি যদি আর সি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে OH, এটা নেই এবং এর সঙ্গে নিব হচ্ছে কি, এর সঙ্গে নিব হচ্ছে আমি PCl3 নিতে পারি, আমি এখানে হচ্ছে PCl5 নিতে পারি, আমি এখানে থায়োনিল ক্লোরাইড নিতে পারি SOCl2, আমি এখানে HCl নিতে পারি, অনেক কিছু নেওয়া যায়। এখন দেখ ভাই, এরা সবাই আসলে আমাকে কি দেয়? সবাই একটা করে ক্লোরিন দেয়, Cl- দেয়। ওই একটা করে ক্লোরিনটা OH কে প্রতিস্থাপন করে। সো ওই ক্লোরিনটা যখন OH কে প্রতিস্থাপন করে তখন আসলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে এইটা আর CO, এখানে Cl। এইটা নিলে বাই প্রোডাক্ট পাবো হচ্ছে এইটা ফসফরাস অ্যাসিড H3PO3। আমি এইটা নিলে পাবো হচ্ছে এইটা PO, আচ্ছা এভাবে লিখি, POCl3 প্লাস HCl। থায়োনিল ক্লোরাইড নিলে পাবো হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্লাস হচ্ছে HCl, আর ওইটা নিলে পাবো হচ্ছে পানি। একভাবে লিখলেই হয়, উপরে নিচে লিখলেও হয়। তাহলে কি বললাম ভাইয়া? আমি অ্যাসিডের সাথে PCl3, PCl5, থায়োনিল ক্লোরাইড, HCl এরকম বিভিন্ন জিনিস দিলে যারা ক্লোরিন সাপ্লাই করতে পারে সেখান থেকে আমি অ্যাসিড হ্যালাইড পাচ্ছি বা অ্যাসিড ক্লোরাইড পাচ্ছি। অ্যাসিড হ্যালাইড বলতে অ্যাসিড ক্লোরাইডকে বোঝানো হয়। নাম্বার 2, আর এখানে সি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে OH। অ্যাসিডের সাথে আমি নিব হচ্ছে এইটা H, এখানে হচ্ছে NH2, অ্যামোনিয়া নিব। কি বললাম ভাইয়া? আমি অ্যাসিডের সঙ্গে নিচ্ছি কি? অ্যাসিডের সঙ্গে নিচ্ছি হচ্ছে অ্যামোনিয়া। সো অ্যাসিডের সঙ্গে তুই যদি অ্যামোনিয়া নিস তাহলে এখানে কি ঘটনা ঘটে? এখানকার OH এখানকার H মিলে পানি হিসাবে বের হয়ে যায়। তাহলে আমি এখানে কি পাচ্ছি? আমি এখানে পাচ্ছি হচ্ছে অ্যামাইড। আর এখানে হচ্ছে CO, NH2 প্লাস তৈরি হয় পানি। এই বিক্রিয়াগুলো কিন্তু খুব ইজি পিজি বিক্রিয়া, মানে একদম তুই এই পর্যন্ত যা যা দেখে আসছিস মোটামুটি সেই টাইপের বিক্রিয়াই ঘটে। 3 নম্বর বিক্রিয়া হচ্ছে এইটা, আর এখানে CO। তাহলে খেয়াল কর, অ্যাসিডের সাথে PCl3, PCl5 এই টাইপের যৌগ নিলে আমি পাচ্ছি অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিডের সাথে যদি আমি অ্যামোনিয়া নেই তখন সেখানে অ্যামাইড পাচ্ছি। যদিও এই বিক্রিয়ার মেকানিজম আছে, বাট মেকানিজম এখন দরকার নেই। আমি যদি বিক্রিয়া এমনিতেই পারি তাহলে শুধু শুধু মেকানিজম দেখে জটিল করা দরকার নেই। আমি যদি অ্যাসিডের সাথে একটা অ্যালকোহল নেই, এখানে হচ্ছে H এবং এখানে হচ্ছে OR, একটা ইনঅর্গানিক অ্যাসিড লাগে। এবার সেই কথায় আসবো, সবাই একটু এই পর্যন্ত লিখে থাম। এখানে কিছু কথা আছে, তোদেরকে বলছিলাম যখন অ্যাসিড এবং অ্যালকোহল একসাথে মিশে তখন সেখানে কি তৈরি হয়? তখন সেখানে অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশন হয়। অ্যাস্টারিফিকেশন রিঅ্যাকশনে কি হয়? অ্যাসিডের OH এবং অ্যালকোহলের হাইড্রোজেন যায়। এই মনে আছে এই বিক্রিয়াটা? এবং সেখানে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম। কি কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম? যে কেন আসলে অ্যাসিড থেকে OH যাবে? অ্যাসিড থেকে তো হাইড্রোজেন গেলে ভালো হইতো, অ্যালকোহল থেকে কেন এটা যাবে? সেটাকে আমি সংক্ষেপে ফিল করাই দিচ্ছি, মানে জাস্ট ফিল কর। তোর কাছে এইখানে একটা ইনঅর্গানিক অ্যাসিড আছে, এইখানে একটা ইনঅর্গানিক অ্যাসিড আছে। এখন ইনঅর্গানিক অ্যাসিডের কাছে আমাদের অ্যাসিড কি অ্যাসিড হয়ে যাবে না ক্ষার হয়ে যাবে? দেখ, ইনঅর্গানিক অ্যাসিডের কাছে আমাদের জৈব অ্যাসিড কিন্তু ক্ষার হয়ে যাবে। সো তখন এই মেকানিজম লিখতে হবে না, আমি এমনি বুঝাই দিই। দেখ কি ঘটনা ঘটে, RCO দেন হচ্ছে এখানে OH। তো আমাদের ইনঅর্গানিক অ্যাসিডের সাথে সে আসলে এভাবে হাইড্রোজেন নেয়, হাইড্রোজেন নিয়ে OH2 তৈরি করে। পরে সেই OH2 কি হিসেবে বের হয়ে যায়?
OH2 বের হয়ে যায় পানি হিসাবে, পরে এখানে কি আসে, এখানে OR হিসেবে প্রতিস্থাপন করে। মানে মেইন কথা হচ্ছে, যদিও আমি খুব সরাসরি ডিরেক্টলি দেখাচ্ছি যে এই OH আর H মিলে পানি হয়, আসলে সেটা হয় না। এই OH আর এই H মিলে পানি হয়, বাট তোর তো আসলে সেটা তুই বুঝবি না বাইরে থেকে যে কোনটা মিশালে পানি হয় কোনটা মিলে পানি হয় না। তাহলে কি অ্যালকোহল কি অ্যাসিড হিসেবে কাজ করে? না, অ্যালকোহল অ্যাসিড হিসেবে কাজ করে না। বিক্রিয়ার মেকানিজম কি, যদি আস্তিন আমি যদি একভাবে দেখাই দিই, ব্যাপারটা প্রথমে এরকম হয়, বুঝছিস ভাই? এখানে R, এখানে C, এখানে O, প্রথমে তৈরি করে OH2 প্লাস চার্জ, এই হাইড্রোজেনটা আসে, মানে এখান থেকে প্রথমে এই হাইড্রোজেনটাকে নেয়, তখন এই ইলেকট্রন নিয়ে বের হয়ে কি তৈরি করে, R, এখানে CO, এখানে হচ্ছে পার্শিয়ালি বা প্লাস চার্জ থাকে, আর আমি এখানে পানি পাচ্ছি। তারপরে এই OR-টা এখানে এসে অ্যাটাক করে। সো তোর কাছে দেখে মনে হচ্ছে কেন জানি এই হাইড্রোজেনের সাথে OH মিলে পানি বের হয়েছে, টেকনিক্যালি তা হইতেছে না। টেকনিক্যালি এই হাইড্রোজেনের সাথে মিলে পানি বের হচ্ছে। এবার কি সবাই বুঝতে পারছি? বাট এত মেকানিজম দেখে শুধু শুধু জীবনকে কঠিন করার কি দরকার আছে? বাট যদি কখনো টিউশনি করাইতে যাস সামনের বছর, এখানে এসে যারা আছি, ওই টিউশনি করাইতে গিয়ে স্টুডেন্ট ঠুসঠাস করে প্রশ্ন করে ফেলবে, ভাই এটা কেমনে হয়েছে, তখন ওদেরকে দেখাই দিস। এক নম্বরের বাই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা অ্যালকোহলের মধ্যে পড়ছিলাম চৈতি ভাই, দেখ ওই যে মনে আছে PCl3 নিলে ফসফরাস অ্যাসিড তৈরি হয়, PCl5 নিলে POCl3 এবং HCl তৈরি হয়, থায়োনিল ক্লোরাইড নিলে সালফার ডাইঅক্সাইড এবং HCl তৈরি হয়, আর HCl নিলে তো পানি তৈরি হয়। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম হচ্ছে এরকম যে আমার কাছে হচ্ছে অ্যাসিড আছে, অ্যাসিডের সাথে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করালে, মানে প্রত্যেকটা আসলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কারণ এটা পার্শিয়ালি প্লাস, এটা পার্শিয়ালি প্লাস, এটা পার্শিয়ালি প্লাস, সো নিউক্লিওফিলিক প্রতিস্থাপনই হইতেছে। আর শেষটা হচ্ছে অ্যানহাইড্রাইট, আমি মুখস্থ করে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আর CO, এখানে হচ্ছে OH, আমি এখানে একটা নিরোধক নিলাম P2O5। এখন এই নিরোধকটা কি করবে, নিরোধক দুই অণু অ্যাসিড থেকে পানি বের করবে। দুই অণু অ্যাসিড থেকে পানি বের করলে দেখ, ইমাজিন কর যে হচ্ছে আর সি, এখানে ও, এখানে OH প্লাস H, এখানে O, COR, এই তো। তখন এই যে এরকম পানি বের হয়, আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট, কারণ অ্যাসিডের শুকনো ভার্সন। আর সি, এখানে হচ্ছে O, এখানে O, এখানে CO, এখানে হচ্ছে R। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে, ইমাজিন কর যদি এরকম হয়, ধর CH3, এখানে হচ্ছে CO, এখানে হচ্ছে OH, প্লাস এখানে হচ্ছে HO, CO, ধর এখানে C3H7। কাঁচা বাচ্চারা, এখান থেকে যদি পানি বের হইতে হয়, তাহলে কই থেকে হাইড্রোজেন কই থেকে OH যাবে, এটা বলতে পারলে চিন্তা করবো, তুই বুঝে গেছিস জিনিসটা, মানে এখানে যে কাহিনীটা আছে। এখানে তো সেম ছিল, সেম ছিল তো একটা থেকে বের হইলেই হয়। আশা করি প্রশ্ন সবাই বুঝতে পারছি যে এখানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এখানে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, তো এখান থেকে পানি বের হবে কিভাবে? দেখ, এটা শক্তিশালী অ্যাসিড না, মনে আছে এটা শক্তিশালী অ্যাসিড, ছোট অ্যাসিডের বা ছোট মরিচের ঝাল বেশি, বারবার বলতেছি। তাহলে এখান থেকে যাবে হাইড্রোজেন, আর এখান থেকে যাবে হচ্ছে OH, তারপরে যা পাবো পাই, এটা এটা হচ্ছে CH3, CO, তারপরে হচ্ছে এখানে O, CO, এখানে হচ্ছে C3H7। তাহলে আমি সংক্ষেপে রিভিউ করে দিই, এবং সংক্ষেপে এখন মুখস্থই করে ফেলবে সবাই। প্রথমে ছিল হচ্ছে টাইপ 1 নিয়ে আসলে তেমন কোনো কিছু বলার নাই, টাইপ 2 তে আসি। অ্যাসিডের OH পার্ট, তো অ্যাসিডের OH পার্ট আমি যদি 4টা মূলক দিয়ে প্রতিস্থাপিত করি, তাহলে অ্যাসিডের 4টা জাতক তৈরি হবে। কি বলছি ভাই? অ্যাসিডের হাইড্রোক্সিল পার্টটা 4টা মূলক দিয়ে প্রতিস্থাপন করে অ্যাসিডের 4টা জাতক আমি পাচ্ছি। হ্যালোজিন দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যাসিড হ্যালাইড, ওকে। তারপরে হচ্ছে অ্যামিন দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যামাইড, অ্যালকোক্সি দিয়ে, এটার নাম কিন্তু অ্যালকোক্সি, অ্যালকোক্সি দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যাস্টার, আর অ্যালকানয়েড দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যানহাইড্রাইড। সবাই মুখস্থ করে ফেলি। যদি হ্যালোজেন দিয়ে বা বিশেষ করে অ্যাসিড হ্যালাইড ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়, তাহলে সেখানে হচ্ছে অ্যাসিড হ্যালাইড তৈরি হয়। যদি অ্যামিন দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে হচ্ছে অ্যামাইড। আর যদি অ্যাস্টার দিয়ে প্রতিস্থাপিত হয়, সরি অ্যালকোক্সি দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে হচ্ছে অ্যাস্টার।
আর যদি অ্যালকানয়েড দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে সেখানে তৈরি হয় হচ্ছে অ্যানহাইড্রাইট। আবারও বলতেছি, হ্যালাইড দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যাসিড হ্যালাইড, অ্যামিন দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যামাইড, অ্যালকোক্সি দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যাস্টার এবং অ্যালকানয়েড দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যানহাইড্রাইট। সো আমি যদি হচ্ছে PCl3 PCl5 এই টাইপের কোনো অণু নেই তাহলে সেখানে অ্যাসিড ক্লোরাইড পাচ্ছি, অ্যামিন নিলে অ্যামাইড পাচ্ছি। আমি যদি হচ্ছে অ্যাসিডের সাথে অন্য একটা অ্যালকোহল নেই অ্যাসিডিক মিডিয়াতে, তখন সেখানে পাচ্ছি অ্যাস্টার, এটাকে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া বলা হয়। আর আমি যদি নিরুদন করি, ফসফরাস পেন্টঅক্সাইড নেওয়া হয়, সো নিরুদন করলে আমি এখানে পাচ্ছি কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে অ্যানহাইড্রাইট। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাসিডের জাতক। এবার আমরা একটু এই জিনিসগুলোকে একটু শর্টকাটে একটা স্লাইডে লিখব। সবাই একটা কাজ করে, একটা ফ্রেশ পেজ নে, একেবারে একটা ফ্রেশ পেজ নিবি এবং আমার স্ক্রিনটা তোর কাছে চড়া করে আছে না, ল্যান্ডস্কেপে আছে, ল্যান্ডস্কেপ বুঝিস তো? সো আমার স্ক্রিনটা যেরকম ল্যান্ডস্কেপ মোডে আছে ওই পেজটাকেও ল্যান্ডস্কেপ মোডে নিবি। ফ্রেশ পেজ না নিলে কিন্তু পরে রিগ্রেট করবে। এবং আমি যেখানে যেটা লিখছি তার আপেক্ষিক অবস্থান চিন্তা করবে, যে আমি যদি এখানে লেখা শুরু করি তাহলে তুই দেখবি তোর খাতার এখানে কোন জায়গাটা আর কি, সেভাবে নিয়ে তারপর ডিল করবি। সো এই হচ্ছে আমাদের আর, আর সি, এখানে হচ্ছে ও, এখানে হচ্ছে ও এইচ। এখন অ্যাসিডের সাথে যে জাতকগুলো তৈরি হয়েছে সেগুলো যদি আমি একবারে দেখাই তাহলে কি কি তৈরি হয়েছে দেখ ভাই, এগুলো তুই অলরেডি জানিস। যে অ্যাসিডের সঙ্গে যদি আমি অ্যামোনিয়া নিই, HNH2, এই অ্যামোনিয়া না নিয়ে যদি আমি HNR2 নিতাম তাও কিন্তু কোনো কিছু হইতো না, একই জিনিস হইতো। সো আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে আর CO, এখানে তৈরি হয় NH2, অ্যামাইড পাচ্ছি। তারপরে অ্যাসিডের সাথে যদি আমি নিরোধন করি P2O5 দিয়ে, তাহলে আমি দেখছি এখানে আমি অ্যাস্টার পাচ্ছি, অ্যানহাইড্রাইড পাচ্ছি, আর CO, এখানে অক্সিজেন, এখানে CO, এখানে হচ্ছে আর। আমি যদি এখানে হচ্ছে HCl নেই, একটা দিয়ে দেখাই, অনেক কিছু তো নিয়ে নেওয়া যায়, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে অ্যাসিড হ্যালাইড, আর CO, এখানে Cl। আর আমি যদি এখানে হচ্ছে অ্যালকোহল নেই HOR, আর হচ্ছে এটা ইনঅর্গানিক অ্যাসিড, তখন এখানে পাচ্ছি হচ্ছে আর CO, এখানে আর অ্যাস্টার। ওকে, এখানে এটুকু। তাহলে এটা মোটামুটি হচ্ছে অ্যাসিডের জাতকের একটা পার্ট গেল। এখন দেখ, অ্যাসিডের জাতক যখন তৈরি করছিস প্রত্যেকটার ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসেবে পানি পাইছিলি না, খেয়াল করছিস? এখানেও পানি বের হয়েছিল, এখানেও পানি বের হয়েছিল, এখানেও পানি বের হয়েছিল, এখানেও পানি বের হয়েছিল। সো প্রত্যেকটার সাথে পানি বের হয়েছিল। আমি যদি অ্যাসিডের যে কোনো জাতকের সাথে পানি ফেরত দিই, মানে ধর ভাই আমি যদি এটার সাথে পানি ফেরত দিই তাহলে অ্যাসিড পাচ্ছিস, আমি যদি এটার সাথে পানি ফেরত দেই তাহলে অ্যাসিড পাচ্ছিস, আমি যদি এটার সাথে পানি ফেরত দেই তাহলে অ্যাসিড পাচ্ছিস, আমি যদি এটার সাথেও পানি ফেরত দেই তাহলে অ্যাসিড পাচ্ছিস। এই জন্যই কিন্তু আমি এখানে লিখে দিয়েছিলাম, দেখ অ্যাসিডের যে কোনো জাতকের সাথে, এই যে কই জানি অ্যাসিডের যে কোনো জাতকের সাথে যদি পানি ফেরত দিই তাহলে আমি অ্যাসিড পাচ্ছি। কোনোটা থেকে একটু স্পন্টেনিয়াসলি হয়, কোনোটা থেকে স্পন্টেনিয়াসলি হয় না, বাট দিন শেষে ঠিকই পানি তৈরি হয়।
তাহলে কি হইলো ভাইয়া, আমি যদি অ্যাসিডের সাথে বিভিন্ন জিনিস দিয়ে অ্যাসিডে জাতকটা পাচ্ছি, এরপরে আমি হচ্ছে অ্যাসিডের জাতকের সাথে পানি ফেরত দিলে অ্যাসিড পাচ্ছি। এবার সবাই একটু অন্য একটা পেজে লিখবে, এই পেজে লিখবে না, যে অ্যাসিড জাতকের সক্রিয়তা। অ্যাসিড জাতকের সক্রিয়তা মানে আমরা যেটা করব, এই যতগুলো জাতক বের করছি 4টা, তো এর মধ্যে সবথেকে বেশি সক্রিয়কে, সবথেকে কম সক্রিয়কে, সেটা একটু আমরা বের করব। বের করার কারণ আছে, দরকার। এখন অ্যাসিড জাতকের সক্রিয়তা যখন বের করবি, দেখ প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কি হইতেছে, এই কার্বন মানে এরা তো আসলে এই কার্বন পজিটিভ না হলে কিন্তু বিক্রিয়া দেখাবে না। তো আমার প্রত্যেকটা ক্ষেত্রে ওই কার্বনের সাথে যে অক্সিজেনের দ্বিবন্ধন আছে সেই কার্বনটাকে পজিটিভ হইতে হয়। এখন আমাকে দেখতে হবে যে কোথায় ওই কার্বনটা বেশি পজিটিভ, যেখানে ওই কার্বনটা বেশি পজিটিভ সেটা কিন্তু বেশি সক্রিয় অ্যাসিড বা সক্রিয় জাতক। মানে কি বলতে চাচ্ছি, দেখ অ্যাসিড থেকে যদি অ্যামাইড বানানো যায়, তাহলে আমি তাদেরকে অ্যাসিডের জাতক বলতেছি। জাতক শব্দের অর্থই কি, জাতক শব্দের অর্থই হচ্ছে এরা কি হবে, এরা অ্যাসিডের মতো ধর্ম দেখাবে। মানে অ্যাসিড থেকে যদি অ্যামাইড বানানো যায়, অ্যাসিডের জাতক থেকেও অ্যামাইড বানানো যাবে। অ্যাসিড থেকে যদি অ্যাস্টার বানানো যায়, অ্যাসিডের জাতক থেকেও অ্যাস্টার বানানো যাবে। কিন্তু একটা শর্ত আছে, সক্রিয় থেকে কম সক্রিয় বানানো যাবে, কিন্তু কম সক্রিয় থেকে বেশি সক্রিয় বানানো যাবে না। তো আমাদেরকে ওইটাই সিলেক্ট করতে হবে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়। আশা করি এটুকু বুঝতে পারছি যে সক্রিয় কম সক্রিয় কেন আমি বের করব। এখন আমি দেখব যেখানে এই কার্বনটা বেশি পজিটিভ সে হচ্ছে বেশি সক্রিয়। এখন বেশি সক্রিয় বের করার জন্য খুব আহামরি কঠিন কষ্ট করতে হয় না। সব থেকে বেশি সক্রিয় হচ্ছে এইটা, আর সি এখানে হচ্ছে সিএল, মানে অ্যাসিড হ্যালাইড সব থেকে বেশি সক্রিয়। কারণ কি, ক্লোরিন অনেক মাইনাস, অনেক ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিন নিজের ইলেকট্রনকে তো টানবে। আর সব থেকে কম সক্রিয় হচ্ছে অ্যামাইড। এটাও খুব রকেট সায়েন্স লাগে না বুঝতে গেলে, কারণ ভাই অ্যামাইডে তো লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার সে আসলে এই বেনজিন এখানে দিতে পারে। সো লোন পেয়ার থাকার জন্য তার সক্রিয়তা কমে গেছে। লোন পেয়ার ক্লোরিনও ছিল, বাট ক্লোরিন লোন পেয়ার ওভাবে দেয় না, এমনই যেভাবে দেয়। এরপরে দেখি এদের ক্রম হচ্ছে এইটা, আর সিও, আর এখন এর একটু বুঝাই দেই যে এদের ক্রমটা কেন এরকম হইলো। দেখ ভাই, এই কার্বন পার্শিয়ালি পজিটিভ, এই কার্বনও পার্শিয়ালি পজিটিভ, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, তাই না? সো এই পর্যন্ত কিন্তু এদের অবস্থা সেম। কিন্তু এখানে কি হয়, এইখানে এই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টানে, মানে সে টানতে পারে, বাট এখানে এরকম কিছু নাই, এই জন্য এখানকার টানটা একটু বেশি, তার জন্য এটা বেশি সক্রিয় হয়েছে। এবার তুই একটু কষ্ট করে যদি যাস, তুই নামকরণের সময় যখন তোকে একটা লিস্ট লিখে দিছিলাম বা বইতে যখন একটা লিস্ট দেখছিলি ভাই, তখন কি মনে আছে যে দেখবি সবার উপরে অ্যাসিড ছিল, তারপরে দেখবি এই ক্রমটা লেখা ছিল। বুঝিস না মনে হয় কি বলছি? সবাই কি বুঝতে পারছিস আমি কি বলছি? যখন তুই হচ্ছে ওই যে প্রায়োরিটি লিস্ট থাকে না, কার্যকারী মূলকের প্রায়োরিটি লিস্ট, সো কার্যকারী মূলকের প্রায়োরিটি লিস্ট দেখবি এই ক্রমটাই লেখা ছিল। তাহলে আমরা কি করছি ভাইয়া, একটু মুখস্থ করা দিই সাথে সাথে। অ্যাসিডের OH যদি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয় অ্যাসিড হ্যালাইড, ওকে, অ্যামিন দিয়ে প্রতিস্থাপিত হলে অ্যামাইড, অ্যালকোক্সি দিয়ে হলে অ্যাস্টার, অ্যানহাইড্রেট দিলে হচ্ছে মানে নিরোধক নিলে হচ্ছে আমি অ্যানহাইড্রেট পাচ্ছি। অ্যাসিডের যে কোনো জাতকের সাথে পানি দিলে অ্যাসিড তৈরি হয়। সো হুট করে এখন যদি কেউ আসে, তার কাছে মনে হবে যে কি না কি জানি লেখা, বাট আসলে ইজি পিজি জিনিস লেখা। এবং অ্যাসিডের সক্রিয়তার ক্রম কি, সব থেকে বেশি সক্রিয় হ্যালাইড, তারপরে অ্যানহাইড্রাইট, তারপরে অ্যাস্টার, তারপরে হচ্ছে অ্যামাইড। এবং তুই যখন এই একটা থেকে একটা তৈরি করতে যাবি, শর্ত হচ্ছে সক্রিয় থেকে কম সক্রিয় হবে, কম সক্রিয় থেকে বেশি সক্রিয় হবে না। মানে এইটা থেকে এটা বানানো যায়, কিন্তু এটা থেকে এটা বানানো যাবে না। এটা থেকে এটা বানানো যাবে, বাট এটা থেকে এটা বানানো যাবে না। কারণ সবাই কি হইতে চায়, স্টেবল হইতে চায়। স্টেবল হইতে চায় মানে কি, সবাই নিষ্ক্রিয় হইতে চায়। সক্রিয় তো কেউ হবে না, তাই না? সো সক্রিয় থেকে নিষ্ক্রিয় হবে, নিষ্ক্রিয় থেকে সক্রিয় হবে না। তাহলে আমাদের কি হবে, দেখ আমি সবার থেকে অ্যামাইড বানাইতে পারবো। তাহলে সবার থেকে অ্যামাইড মানে কি, আমি যদি হচ্ছে এটার সাথে, ওমা কি হয়ে গেল, আমি যদি এটার সাথে অ্যামোনিয়া মেশাই NH2, তাহলে আমি সেখানে অ্যামিন পাবো, অ্যামাইড পাবো। আমি যদি এটার সাথে হচ্ছে অ্যামোনিয়া মেশাই, তাহলে আমি অ্যামাইড পাবো। আমি যদি এটার সাথে মেশাই,
তাইলেও হচ্ছে আমি একটু দিয়ে তারপর থামবো, কারণ অনেকে হারাই ফেলবি। ভাই কি করতেছে, লিখে নাই। ওকে, হ্যাঁ সবাইকে খুঁজে পাইছিস কুল কিনারা, যে কই থেকে কি হচ্ছে। তাহলে আমি দেখলাম অ্যাসিড অ্যামাইড সবার থেকে বানানো যায়। এবার দেখি হচ্ছে অ্যাসিড অ্যামাইডের আগে কি আছে, অ্যাস্টার। অ্যাস্টার তুই জীবনে অ্যামাইড থেকে বানাতে পারবি না, কিন্তু অ্যাস্টার কি কি থেকে বানাতে পারবি? অ্যাসিড হ্যালাইড থেকে বানাতে পারবি, অ্যানহাইড্রেট থেকে বানাতে পারবি। তাহলে দেখ ভাই, আমি যদি হচ্ছে অ্যাস্টার বানাই, এখান থেকে বানাইতে পারবো। সো আমি এখান থেকে অ্যাস্টার বানাইতে পারবো। এখন এখান থেকে অ্যাস্টার বানাইতে গেলে একটা অ্যালকোহল দিলেই হয়, বুঝছিস? একটু ওয়েট কর, একটা অ্যালকোহল কেন দিলে হয়? এখানে ইনঅর্গানিক অ্যাসিড দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না ভাই? ইনঅর্গানিক অ্যাসিড নিতে গেলে আমাকে এখানে OH নিয়ে কাহিনী ছিল। বাট যদি তুই নর্মাল একটা অ্যাসিড হ্যালাইড থাকে আর একটা যদি অ্যালকোহল নিস, এই H আর Cl মিলে HCl হিসেবে বের হয়ে যায়। তখন সেখানে আমার কি হয়? সেখানে আমার হচ্ছে অ্যাস্টার তৈরি হয়। মানে যখন দুইটা, একটা অ্যালকোহল থাকবে একটা অ্যাসিড থাকে, তখন OH এর অনেক কাহিনী আছে, অনেক ঝামেলা আসে। বাট যখন অ্যাসিড হ্যালাইড থাকে তখন আর এই ঝামেলাটা থাকে না। তাহলে অ্যাস্টার বানানো গেছে হচ্ছে অ্যাসিড হ্যালাইড থেকে, আর অ্যাস্টার বানানো যাবে অ্যানহাইড্রাইট থেকে। সবাই একটু খুঁজে বের করিস। এই যে এইখান থেকেও অ্যাস্টার তৈরি হবে, সেখানে হচ্ছে OR। তাহলে কি কি শিখলাম? আবারও বলতেছি, আমি চাইলে তোকে এগুলো বইয়ের মতো করে লিখে দিলেই পারতাম, কিন্তু বইয়ের মতো লিখে দিলে যখন যেটা পড়তাম তখন সেটা বুঝতে, বাট অ্যাকুমুলেট করতে একটু কষ্ট হইতো। এভাবে লিখে দিলে হবে সুন্দর মতো বুঝতে পারে। এরপরে দেখি হচ্ছে, আমরা দেখব হচ্ছে এইটা বানাই ফেলছে অ্যাস্টার। এবার দেখি অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট শুধু কি থেকে বানানো যায়? অ্যাসিড হ্যালাইড থেকে বানানো যায়। তো এখানে তুই যদি আরেকটা অ্যাসিড নিস, সিম্পলি আরেকটা অ্যাসিড নিস, আর COOH, তো এই H আর Cl মিলে HCl তৈরি করে, বাকিটুকু কি পাচ্ছিস? অ্যানহাইড্রাইট পাচ্ছিস। পানি অ্যাড করে অ্যাসিড বানিয়ে দেন জাতক বানালে সক্রিয়তা মনে রাখা লাগবে না? ও, পানি অ্যাড করে অ্যাসিড বানালে, পানি অ্যাড করে অ্যাসিড তো নর্মাল জিনিস, আমরা জাতকের সক্রিয়তা চিন্তা করি। অ্যাসিড দিয়ে বানালে তো নর্মালি বানাইই ফেলছিস। তার মানে আমরা কি শিখছি? তোর বইতে আসলে কি এটা আলাদা করে দেখবি বলা আছে, এটাকে আলাদা করে লেখা আছে, এটাকে আলাদা করে টাইটেল দিয়ে তারপর এর বিক্রিয়াগুলো লেখা আছে, এর বিক্রিয়াগুলো লেখা আছে। এই সেম জিনিস ঘুরায় পেঁচায় লেখা, বাট স্টুডেন্টরা বুঝে না যে কেন এটা হয়েছে, কেন ওটা হয়েছে। আমি সংক্ষেপে রিভিউ করে দিই। অ্যাসিডের সাথে অ্যামোনিয়া মেশাইলে অ্যামাইড তৈরি হয়। অ্যাসিডের সাথে একটা অ্যাসিড অন্য অ্যাসিড সহ অ্যালকোহল মেশাইলে অ্যাস্টার হয়। নিরুদন করলে অ্যানহাইড্রেট তৈরি হয়। আর অ্যাসিডের সাথে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, তৈরি হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিডের জাতকের যে কোনো জাতকের সাথে যদি পানি দিই তাহলে তৈরি হচ্ছে অ্যাসিড। এরপর অ্যাসিডের জাতকগুলোর মধ্যে সবথেকে সক্রিয় হচ্ছে অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যানহাইড্রাইট, তারপরে অ্যাস্টার, তারপরে অ্যামাইড।
সক্রিয় থেকে কম সক্রিয় বানানো হবে, সো কম সক্রিয় থেকে সক্রিয় বানানো যাবে না। তাহলে কি হইলো, অ্যাসিড হ্যালাইড থেকে আমি পাচ্ছি অ্যাস্টার, অ্যাসিড হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইট, অ্যামাইড সবই পাচ্ছি। আশা করি এটুকু সবাই বুঝে গেছিস। এবার দেখ বাকি কিছু জিনিসগুলো তোদের মুখস্থ আছে, সেগুলো আমি একটু দেখাই দিই, সবার মনে পড়ে কিনা একটু বলিস। অ্যাসিডের যে কোনো জাতকে তুই যদি বিজারণ করিস, মানে এই তিনটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে LiAlH4, এই কাঁচা বাচ্চাটা কি তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়, মনে আছে? RCH2OH, অনেকবার দেখাইছি, 2বার দেখাইছি। আমি যদি এটাকে হচ্ছে বিজারণ করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এখানে আমি কি পাচ্ছি, অ্যালকোহল। এই মনে পড়ে কিনা একটু বলতো ভাই? অ্যালকোহলের প্রস্তুতির সময় এটা দেখাইছিলাম অনেক ডিটেলসে, আবার আমি হচ্ছে অর্গানিক বেসিকের মধ্যেও এটা ডিটেলসে দেখাইছিলাম যে কিভাবে অ্যালকোহল তৈরি করে। আমি যদি অ্যাস্টারের সাথে হচ্ছে ওটা দেই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, আমি তখনও পাবো হচ্ছে অ্যালকোহল। কিন্তু এটা কি মনে আছে যে তুই এটাকে যদি বিজারণ করিস, অ্যামাইডকে, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তখন কি অ্যালকোহল তৈরি হয় নাকি অ্যামিন তৈরি হয়? তখন কিন্তু আসলে এখান থেকে নেয় না, এখান থেকে হচ্ছে অক্সিজেন বের করে ফেলে। সো তুই এখানে কি পাচ্ছিস, আর CH2NH2, 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছিস। তাহলে কি শিখছি ভাই, অ্যানহাইড্রাইডকে বিজারণ করলে কি তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। আমি যদি অ্যাসিড হ্যালাইডকে বিজারণ করি, অ্যালকোহল তৈরি হয়। আমি যদি অ্যাস্টারকে বিজারণ করি, তাইলেও অ্যালকোহল তৈরি হয়। আচ্ছা এবার দেখতো আরো কিছু জিনিস মনে আছে কিনা। এটাও শিখাইছি ভাই, প্লিজ কেউ একটু রেসপন্স করিস যে ভাই আপনি শিখাইছেন, তাহলে মনে মনে শান্তি লাগবে। আমি যদি এখানে হচ্ছে হাইড্রোজেন নেই আর প্যালাডিয়াম নিব, তার সাথে বেরিয়াম সালফেট নিব, এই মনে আছে এখানে কি তৈরি হয়? নর্মাল বিজারণ করলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়, বাট এখানে তৈরি হবে অ্যালডিহাইড, এবং ওই অ্যালডিহাইডকে আমরা কি বলি, রোজেনমান বিজারণ বলি। সো এখানে তৈরি হয় হচ্ছে এইটা, আর CHO, বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমান বিজারণ। ওকে, এরপরে দেখ, এই সবাই কিন্তু অ্যাসিডের জাতক, সবাই অ্যাসিডের জাতক। এখন অ্যাসিডের জাতক মানে কি, এদের ভিতরে নীরবে নিভৃতে অ্যাসিডের মতো কিছু বৈশিষ্ট্য আছে। মানে অ্যাসিডের যে কোনো জাতকের সঙ্গে তুই যখন ক্ষার মেশাবি, তুই লবণ পাবি। মানে কোনোটা এক স্টেপে পাই, কোনোটা একাধিক স্টেপে পাই। বাট আমি যদি এখানে ক্ষার মেশাই, সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি দিন শেষে এখানে লবণ পাবোই, RCOO, কারণ কোনোটা এক স্টেপে হয়, কোনোটা একাধিক স্টেপে হয়, আমি লবণ পাচ্ছি। আমি যদি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাই, NaOH, তখন আমি এখানে RCOO পাবোই। আমি যদি এইখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাই, NaOH, তখন আমি লবণ পাবোই, RCOO। ইভেন তুই যদি এখানেও হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাস, তুই এখানেও লবণ পাবি, RCOO। এটুকু লেখা হলে আমাকে একটু বলিস, কারণ আমি চাচ্ছি না যে হারাই যা তোরা, আমি চাচ্ছি যে মাঝখানে আমার সাথে সাথে থাক। তাহলে এতক্ষণ পর্যন্ত কি শিখলাম দেখ, হুট করে এখন যদি কেউ ক্লাসে জয়েন করে তো দেখে ভয়ে আবার ক্লাস থেকে চলে যাবে। কিন্তু আসলে এমন নতুন কিছু করিনি, কিন্তু অ্যাসিডের সাথে কি কি মেশাইলে এই অ্যাসিডের জাতক তৈরি হয় তো দেখে ফেলছি। সবার সাথে পানি মেশাইলে অ্যাসিড হয়, ওকে ভালো কথা। একটা থেকে একটা তৈরি করার সময় সক্রিয় থেকে কম সক্রিয়, কম সক্রিয় থেকে সক্রিয় তৈরি হবে না। তারপরে বিজারণ করলে অ্যালকোহল তৈরি হয়, তুই আগে থেকে জানিস।
এর বিজারণ করলে অ্যামিন তৈরি হয়, এটাও তুই আগে থেকে জানিস। আর অ্যাসিডের জাতক যেহেতু, আমি যদি সবাইকে করি, ক্ষার দেই, তাহলে সেখানে লবণ তৈরি হবে। অ্যামাইডের কিছু কাহিনী আছে। কাহিনী হচ্ছে অ্যামাইডকে তুই যদি হচ্ছে করিস, নিরোধন করিস P2O5। সো অ্যামাইডকে নিরোধন করলে কি হয়? নিরোধন করলে হয় হচ্ছে এইটা, যে আসলে এখানে H2 এবং অক্সিজেন মিলে পানি হিসেবে বের হয়ে যায়। এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে অপসারণ হয়। অপসারণ হলে এখানে আমি কি পাচ্ছি? সায়ানাইড পাচ্ছি না? বুঝি তো? এই অক্সিজেন এবং হাইড্রোজেন যদি বের হয়ে যায়, তাহলে আমি সেখানে সায়ানাইড পাচ্ছি। তো সায়ানাইড খেতে আবার কিছুক্ষণ আগে দেখলাম যে তুই যদি সায়ানাইডকে হচ্ছে কি বলে, পানি দিস আর অ্যাসিডিক মিডিয়া দিস, তাহলে সেখানে তো অ্যাসিড পাবি। এই কিছুক্ষণ আগে দেখা আসলাম। আমরা এটাও দেখাইছিলাম সায়ানাইডকে তুই যদি বিজারণ করিস লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে, তাহলে আমি হচ্ছে অ্যামিন পাবো আর CH2 NH2। আবার সায়ানাইডকে তুই যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিস H2O2। এখানে একটু মজার কথা আছে। আচ্ছা, আমি এখানে একটা ব্যাখ্যা দিব। দেখ, হাইড্রোজেন পারঅক্সাইড কি? হাইড্রোজেন পারঅক্সাইড জারক বিজারক দুটোটা হিসাবে কাজ করে, তাই না? ও জারক হিসাবে কাজ করে, ও বিজারক হিসাবে কাজ করে হাইড্রোজেন পারঅক্সাইড। সো হাইড্রোজেন পারঅক্সাইড করে কি? এই কার্বনকে করে জারিত আর CO, আর নাইট্রোজেনকে করে হচ্ছে বিজারিত। এই জন্য সেখান থেকে আবার অ্যামাইড পাচ্ছি। কি বললাম ভাইয়া? হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেন কার্বনকে জারণ করে, নাইট্রোজেনকে বিজারণ করে। তোদের কাছে মনে হচ্ছে না আমি যে ব্যাখ্যা দিছি এটা ঠিক দিছি? মনে হচ্ছে? মনে হচ্ছে ভাই হয়তো সুন্দর মতো ব্যাখ্যা দিয়েছেন, সুন্দর মতো মিলে গেছে। বাট এই ব্যাখ্যাটা গোজামিল ব্যাখ্যা, কিন্তু সুন্দর মতো মিলে যায়। তো যেটা বলছে এটা ঠিক না যে সে কার্বনকে জারণ করে আর নাইট্রোজেনকে বিজারণ করে। এর পেছনে অনেক মেকানিজম আছে, বাট দরকার নাই ওটা। এই সবাইকে আমার কথা বুঝছিস? স্টুডেন্ট পড়াইতে গিয়ে এবার স্টুডেন্টরা এটা বানাই দিলিস না যে এটা কার্বনকে বিজারণ করে হাইড্রোজেনকে, কার্বনকে জারণ করে হাইড্রোজেনকে বিজারণ করে, মিলে যায়, বাট জিনিসটা ভুল। আর খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই, যে তুই যদি এটার সাথে ক্ষার নিস পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং যদি ব্রোমিন নিস, খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া এটা। আবারও বলতেছি, ক্ষার নিবি, ব্রোমিন নিবি এবং এখানে হিট লাগে, সো যদি হিট দিবি, এখানে অ্যামিন তৈরি হয়, কিন্তু কার্বন সংখ্যা কমে যায়। এখানে তৈরি করে পটাশিয়াম কার্বনেট আর তৈরি করে পানি। এই বিক্রিয়ার একটা নাম আছে, নামটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, হফম্যান রিঅ্যাকশন। তাহলে আমি একটু সংক্ষেপে রিভিউ করে দেই। দেখ এখানে কি আছে। আমরা দেখলাম অ্যাসিডের জাতকগুলো, যে অ্যাসিডের সাথে যদি আমি অ্যামোনিয়া নিই অ্যামাইড তৈরি হয়, অ্যাসিডের সাথে নিরোধক নিলে অ্যানহাইড্রাইড তৈরি হয়, HCl নিলে হ্যালাইড তৈরি হয়, অ্যাসিডের সাথে অ্যালকোহল নিলে অ্যাস্টার তৈরি হয়, সবার সাথে পানি মিলে অ্যাসিড হয়। ভালো কথা। তারপরে যখন আমি তৈরি করব, এটা সব থেকে নিষ্ক্রিয়, সো অ্যাস্টার থেকেও অ্যামাইড তৈরি করা যায়, হ্যালাইড থেকেও অ্যামাইড তৈরি করা যায়, এখান থেকেও অ্যামাইড তৈরি করা যায়। তারপরে ছিল অ্যাস্টার। অ্যাস্টার হ্যালাইড থেকেও তৈরি করছি, অ্যানহাইড্রাইড থেকেও তৈরি করছি। আর তারপরে হচ্ছে অ্যানহাইড্রাইড শুধু হ্যালাইড থেকে তৈরি করা যায়। গেল এটা। অ্যাসিডের যে কোনো জাতককে আমি যদি বিজারণ করি তাহলে অ্যালকোহল তৈরি হয় এক্সেপ্ট অ্যামাইড। যে কোনো জাতকের সাথে যদি আমি ক্ষার মেশাই সেখানে লবণ তৈরি হয়। অ্যামাইডের ক্ষেত্রে কিছু স্পেশালিটি আছে। আমি যদি নিরোধন করি সায়ানাইড তৈরি হয়, সায়ানাইডের বিক্রিয়াগুলো তো আমরা জানি। আর হফম্যান ডিগ্রেডেশন। সো দেখ, পড়া কিন্তু অনেক কনসাইজড হয়ে আসলো, মানে অনেক কিছু তথ্য মনে রাখতে মনে হচ্ছিল, বাট এখন কিন্তু এত তথ্য মনে রাখা লাগবে না। এই সবাই কি বুঝতে পারছি? ওকে, এবার হচ্ছে টাইপ 3। আচ্ছা, এটা ব্রেক নেই আমরা। সায়ানাইডের মাঝেরটা বুঝলাম না। এই যে এটা অর্ঘ, এটা নিয়ে এতক্ষণ ধরে বললাম, এই যে এটা তো এটা রিলেট করতে হবে, কিন্তু অর্ঘ রিলেট করতে হবে ভাই। অ্যাসিড প্রিপারেশনের সময় দেখাইছি, দেখ সায়ানাইডকে তুই যদি হচ্ছে এই যে পানি দিস, হাইড্রোলাইসিস করিস, অ্যাসিড তৈরি হয়। তোরা হচ্ছে 11টা 5-এ জয়েন করিস, 11টা না তো 12টা 5।
ওকে, সো আমাদের টাইপ 2 শেষ হয়ে গেছিল, এখন আমরা দেখব টাইপ 3। একটু সবাইকে মনে করে দেই টাইপ 3 থেকে ছিল, টাইপ 3 তে ছিল হচ্ছে এইটা কার্বনিল অংশটুকু, মানে সি ডাবল বন্ড ও। সো হচ্ছে টাইপ 3। টাইপ 3 মানে হচ্ছে এইটা, আর সিও, এখানে হচ্ছে ওএইচ, মানে যত কাহিনী হবে সব এইখানটাতে হবে। ফারদিন ভাই, আপনি কম্পিটিটিভ এক্সামে এত ভালো করেন কিভাবে অলওয়েজ? আচ্ছা, ওই যে কম্পিটিটিভ এক্সামে আসলে কম্প্যাক্ট থাকতে হয়, আমি এটা 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 এখন বুঝে গেছি। একটু কম্প্যাক্ট ভাবে চিন্তা করলে, কম্প্যাক্ট ভাবে পড়লে, তাহলে হচ্ছে যেমন ধর, যদি আমি আমার বিসিএস এর কথা বলি, আমার মনে হয় না যে বিসিএস এ যেমন আমি সপ্তম হয়েছি, বাট আমি সপ্তম লেভেলের হয়তো ওই পড়াশোনার টাইমটাই পাই নাই, কারণ আমি ব্যাচ বলি, অফিস বলি, বা হচ্ছে ইউটিউব, মানে সবকিছু মেনটেন করতে গিয়ে আমাকে অনেকে বলে যে ভাইয়া আপনি কোন রুটিনে পড়াশোনা করছেন। আমি সবাইকে উত্তর দিই, ভাই রুটিন কে করে? যার অনেক সময় আছে পড়ার সে রুটিন করে, যে সকালে পড়বো না, বিকেলে পড়বো না, রাতে পড়বো। কারণ আমার তো খুব একটা সময়ই ছিল না এত কিছু করার পরে, so আমি রুটিন কেমনে করব? যখন ফ্রি পাইতাম তখন পড়তাম। তবে আমার কাছে যেটা মনে হয়, মানে একেবারে রিয়েল ফ্যাক্ট, সো আমার কাছে এটা এখন আমি টের পাই যে আমি একটু কম্প্যাক্ট চিন্তা করতে পারি, সেটা পড়ার ক্ষেত্র, সেটা পড়ানোর ক্ষেত্র। সো তুই যখন কম্প্যাক্ট চিন্তা করতে পারবি, বা কম্প্যাক্ট ভাবে যখন কোনো জিনিস পড়তে পারবি আর পড়াতে পারবি, তখন যেটা হয় অল্প পড়লে ফিডব্যাকটা বেশি আসে। এটা আমার আমার ধারণা আর কি, এখন যতটুকু আমি আমাকে চিনি, বাট নিজের প্রশংসা করা হয়ে যাচ্ছে সামহাউ, বাট মনে হয় এটাই ফ্যাক্ট। ওকে, ঘুম পাচ্ছে? চা এনে খা, চা খা, কফি খা, মুড়ি খা, মুড়ি খেলেও কিন্তু ঘুম কাটে ভাই। তো কথা হচ্ছে আমরা দেখব নরমাল কার্বনিল অংশের বিক্রিয়া। এখন একটু দেখি টিপিক্যাল কার্বনিল কার্বনে কি বিক্রিয়া দেখায়। টিপিক্যাল কার্বনিল কার্বন, টিপিক্যাল কার্বনিল কার্বন বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি অ্যালডিহাইড কিটোন ওদেরকে। সো আমরা ওই যে এর আগে গত ক্লাসে দেখছিলাম টিপিক্যাল কার্বনিল কার্বন হচ্ছে এরকম ঘটনা করে, কার্বন এখানে হচ্ছে অক্সিজেন, তো এ যায় এখানে প্লাস চার্জ থাকে, তাহলে এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। সো আলটিমেটলি আমি কি পাবো? কার্বন, এখানে হচ্ছে নিউক্লিওফাইল, আর এখানে হচ্ছে কি অক্সিজেন, ইলেকট্রোফাইল। তার মানে কথা হচ্ছে টিপিক্যাল কার্বনিল কার্বন কি দেখায়? নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়, তাই না? আমি সংক্ষেপে এভাবে লিখি যে অ্যাডিশন বিক্রিয়া, কোন অ্যাডিশন? নিউক্লিওফিলিক অ্যাডিশন। এখন যদিও মনে হচ্ছে যে ভাই অ্যাসিডেও তো একটা কার্বনিল কার্বন আছে, বা অ্যাসিডেও তো একটা সি ডাবল বন্ড ও আছে, টিপিক্যাল কার্বনিল কার্বনের মতো অ্যাসিডের এই অংশটুকু নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায় না। তো সবাই একটু লিখে নে, কিন্তু অ্যাসিডের কার্বনিল কার্বন এই নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায় না, এন দেখায় না। কেন দেখায় না অবশ্যই আমরা কারণ ব্যাখ্যা করব, আগে একটু চেষ্টা করি যে কি করে কি করে না সেটা একটু দেখাই। আমরা দেখলাম টিপিক্যাল কার্বনিল কার্বন নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়, মানে অ্যালডিহাইড বলি, কিটোন বলি, এরা নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়। কিন্তু অ্যাসিডের যে কার্বনিল কার্বন, সেই অ্যাসিডের কার্বনিল কার্বন কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখাচ্ছে না। সো নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া না দেখার কারণটা কি? কারণটা হচ্ছে দেখ, অ্যাসিড যখন একটা অক্সিজেন হাইড্রোজেন ছেড়ে দেয়, তখন এই ঘটনাটা ঘটে, এখানে মাইনাস হয়। কিন্তু এই অক্সিজেন তো নিচের দিকে ইলেকট্রন টানবেই, এ নিচের দিকে টানে, তখন ইলেকট্রনের ঘাটতি কোথায় পড়ে? এখানে পড়ে না? সো আমি এখান থেকে কি পাচ্ছি? আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে এইটা, এখানে কার্বন, এখানে হচ্ছে অক্সিজেন, তার উপরে মাইনাস চার্জ, এই বস্তু তৈরি হয়। সো এটা আবার কি করবে? এটাও নিচের দিকে এরকম ইলেকট্রন ছেড়ে দিবে, এবার এটা এখানে আসবে। সো আলটিমেটলি এখানে একটা রেজোনেন্স হয়। এখন আমরা কি জানি, রেজোনেন্স যখন কোথাও ঘটে সেখানে তো ইলেকট্রনগুলো স্থির থাকে না, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। সো আমরা যেটা দেখাইছি এগুলো তো সব কাল্পনিক কাঠামো, তাহলে ভাই রিয়েল কাঠামো কোনটা? রিয়েল কাঠামো হচ্ছে এদের হাইব্রিড, তাই না? এখানে হচ্ছে কার্বন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, আর ইলেকট্রনগুলো এরকম ঘুরতে থাকে।
ঘুরতে থাকে ঘুরতে থাকে। সো ইলেকট্রনগুলো যদি ঘুরতে থাকে, দেখ আমাকে তো এই কার্বনে পজিটিভ চার্জ থাকা লাগবে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করতে হয়, কিন্তু আমি তো এই কার্বনে এখন কোনো পজিটিভ চার্জ পাচ্ছি না। তো যেহেতু এই কার্বনে কোনো পজিটিভ চার্জ নাই, তার মানে হচ্ছে এইখানে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে না, মানে এটা আসলে হয় না। আশা করি সবাই এটুকু বুঝতে পারছি যে অ্যালডিহাইড কিটোনের মতো কেন এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায় না। কারণ অ্যালডিহাইড কিটোনের কার্বনিল কার্বনটা থাকে পজিটিভ চার্জড, এইখানে কার্বনিল কার্বনের ওইখানে কোনো পজিটিভ চার্জ আসার সুযোগ নাই। তো যেহেতু পজিটিভ চার্জ আসার সুযোগ নেই, সুতরাং সে আমাদের এই বিক্রিয়াটা দেখাচ্ছে না। জাতক তৈরির সময় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আর এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন নিয়ে আমরা কথা বলতেছি। এবার তাহলে কি বিক্রিয়া দেখায়? সে আসলে বিজারণ বিক্রিয়া দেখায়। যেমন ধর বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে এইটা আর, এখানে সি, এইখানে ও, এখানে OH। সো আমি অ্যাসিডকে বিজারণ করব। কি দিয়ে বিজারণ করলাম? বিজারণ করব হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, LiAlH4। তখন এই কার্বন অক্সিজেন বন্ধন ভাঙে, যেটা আমরা দেখাইছিলাম। কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে কি তৈরি হয়? আর, এখানে সি, এখানে ও এর সাথে এইচ, এখানে হচ্ছে এইচ, আর এখানে হচ্ছে এইচ। আর এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে পানি। তাহলে দেখ কার্বনিল অংশ ভেঙে বিজারণ তৈরি করে। এবার কিছু স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিস হচ্ছে এইটা, সবাই একটু লিখে নে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এনবি দিয়ে। আচ্ছা দেখ তো ভাই, নর্মালি অ্যাসিড এবং অ্যালডিহাইড কিটোন সেম না, মানে অ্যাসিড এবং অ্যালডিহাইড কিটোনের কিন্তু সেম পার্ট না। বাট মিথানোইক অ্যাসিড কিন্তু খুবই স্পেশাল একটা জিনিস। মিথানোইক অ্যাসিড হচ্ছে এইটা, HC, এইখানে ও, এখানে হচ্ছে OH। মিথানোইক জিনিসের স্পেশালিটি কি বলতো ভাই? মিথানোইক অ্যাসিড এই পার্টটুকু কার ধর্ম দেখাবে বলতো? মিথানোইক অ্যাসিডের এই পার্টটা কার ধর্ম দেখাবে? সে অ্যালডিহাইডের ধর্ম দেখায় না? আবার মিথানোইক অ্যাসিডের এই যে এই পাশের যে পার্টটা আছে, এই পার্ট, এটা অন্যটা রং দিয়ে দেখাই, এই পার্টটা সে কার ধর্ম দেখাবে? এই পার্টটা দেখায় সে অ্যাসিড ধর্ম। ওকে, সো মিথানোইক অ্যাসিড আসলে দুইটা সত্তা আছে, একটা সত্তা হচ্ছে অ্যালডিহাইড সত্তা, একটা সত্তা আছে অ্যাসিড সত্তা। এখন এটা একটু ফিল করি যে হচ্ছে আচ্ছা এটা কেমিস্ট্রি পেপার ফাইনালে আসছে, ওকে ঠিক আছে। সো দুইটা সত্তা কিভাবে হয়? নর্মালি কি হয় দেখ, আমি যদি হচ্ছে অ্যাসিডকে জারণ করতে যাই, অ্যাসিড কিন্তু জারিত হয় না, একেবারে ঠেকায় না পড়লে হয় না। কারণ কি, এই কার্বন কার্বন বন্ধন কিন্তু ভাঙতে হয়। এখন আমরা তো অবশ্যই জানি কার্বন কার্বন বন্ধন ভাঙা সহজ না, মানে আমার কাছে যারা অন্তত পড়ে তারা জৈব যৌগের এই জিনিসটা খুব ভালো মতো ফিল করতে পারা উচিত যে জারণ কখন হবে সহজে, কখন হবে না। সো অ্যাসিডকে সহজে জারণ করা যায় না, কিন্তু যদি এখানে একটা হাইড্রোজেন থাকে সেই বন্ধন তো সহজে ভাঙা যায়, তাই না? এই বন্ধন তো অবশ্যই সহজে ভাঙা যায়। তো এই বন্ধন ভেঙে সে তো আসলে জারিত হইতে পারে। তো আমি বলতে চাচ্ছি অন্য অ্যাসিড সহজে জারিত হয় না, কিন্তু একটা অ্যাসিড সহজে জারিত হয়, সেই অ্যাসিডটা কোনটা? মিথানোইক অ্যাসিড। এবং তোদের কি মনে আছে যে আমরা দুর্বল জারক বলতে এর গত ক্লাসে দুইটা জিনিস দেখছিলাম, একটা হচ্ছে টলেন্স বিকারক, একটা হচ্ছে ফেলিং দ্রবণ, মনে আছে? সো মেইন কথা হচ্ছে অন্য অ্যাসিড টলেন্স বিকারক এবং ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া দেখায় না, কিন্তু মিথানোইক অ্যাসিড টলেন্স বিকারক এবং ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া দেখায়। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সবাই একটু লিখে নেই। অন্য অ্যাসিড বাংলাতে লিখে, টলেন বিকারক ও সো অন্য অ্যাসিড টলেন বিকারক ও ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া না দেখালো
বিক্রিয়া না দেখালেও কে দেখায়? মিথানোইক অ্যাসিড দেখায়। দাঁড়া, আমি একটু লবঙ্গ নিয়ে আসি। তাহলে হচ্ছে তৈরি কি করবে এটা তো আমরা দেখবো। আগে আমরা ডিসাইড করি যে হচ্ছে বিক্রিয়া দেখায় নাকি দেখায় না। মানে এটা ডিসিশন নিয়ে ফেলে তো বাকিটুকু সহজ। তাহলে আমরা দেখলাম মোনো অ্যাসিড টলুইন বিকারক বা ফেলিং দ্রবণের সঙ্গে কোনো বিক্রিয়া দেখায় না, বাট মিথানোইক অ্যাসিড দেখায়। সো বিক্রিয়াগুলো একটু দেখে ফেলি। মিথানোইক অ্যাসিড কি বিক্রিয়া দেখায়? এই হচ্ছে আমাদের মিথানোইক অ্যাসিড HCOOH। আর এখানে তৈরি করে হচ্ছে টলেন্স বিকারক নেই, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এখন দেখতো ভাই, তুই কি জানিস অ্যাসিড জারিত হয়ে কি তৈরি করবে? অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি করতে অ্যাসিডের লবণ তৈরি করতো, বাট অ্যাসিড জারিত হয়ে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তাই না? মনে আছে? সিলভার দর্পণ তৈরি করে এখানে। আর এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া, এখানে তৈরি করে হচ্ছে পানি। একদম ইজি পিজি লেমন স্কুইজি। আবার একইভাবে ওই মিথানোইক অ্যাসিড HCOOH যদি কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে নেই, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তো থাকেই, তো এখানে কি তৈরি করে? এখানেও তৈরি করে কার্বন ডাই অক্সাইড Cu2O, যেটা লাল বর্ণের পদক্ষেপ তৈরি করে। আর কি তৈরি করবে? আর তৈরি করে হচ্ছে পানি। ক্ষার এখানে মিডিয়া হিসেবে কাজ করে। এই দুটো বিক্রিয়া কিন্তু অ্যাডমিশনের জন্য বা একাডেমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, যে মিথানোইক অ্যাসিডের অ্যালডিহাইড সত্তা, মানে অন্য কোনো অ্যাসিডের এই সত্তাটা নাই, শুধু মিথানোইক অ্যাসিডের এই অ্যালডিহাইড সত্তাটা আছে। সবার লেখা হলে একটু বলিস যে লেখা হয়ে গেছে। তাহলে আমরা টাইপ 3 দেখলাম। আমরা টাইপ 3 দেখলাম হচ্ছে নরমাল কার্বনিল কার্বন নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায়। নরমাল কার্বনিল কার্বন, টিপিক্যাল কার্বনিল কার্বন। কিন্তু অ্যাসিডের কার্বনিল কার্বন নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায় না। সো নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেখায় না কেন? কারণ এই কার্বনে কোনো পজিটিভ চার্জ থাকে না। তাহলে এটা কি বিক্রিয়া দেখায়? এটা বিজারণ বিক্রিয়া দেখায়। বিজারণ বিক্রিয়া দেখায় মানে বিজারিত হয়ে কি তৈরি করলো? অ্যালকোহল তৈরি করলো। এরপরে দেখলাম মিথানোইক অ্যাসিডের আসলে অ্যালডিহাইড সত্তা। মিথানোইক অ্যাসিডের মধ্যে একটা অ্যালডিহাইড সত্তা নীরবে নিভৃতে থাকে। এটা বোঝা যায় টলেন্স বিকারক এবং ফেলিং দ্রবণ দিলে। অন্য কোনো অ্যাসিড এই বিক্রিয়াগুলো দেখায় না, কিন্তু মিথানোইক অ্যাসিড দেখায়। তাহলে টাইপ 3 শেষ, এবার হচ্ছে টাইপ 4। সবাইকে একটু মনে করাই দিই টাইপ 4 এ কি ছিল। টাইপ 4 এ ছিল যে পুরোটা 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 টাইপ 4 হচ্ছে এইটা RCOOH। এখানে যত নাটক সিনেমা হবে সব এখানে হবে। এবং আমি বিশ্বাস করি তুই এটা জানিস অলরেডি। টাইপ 4 এর বিক্রিয়া তুই তোর জীবনে 9-10 থেকে পড়া শুরু করছিস। টাইপ 4 এর রিঅ্যাকশন জাস্ট একটাই, সেটা হচ্ছে RCOOH। এর সঙ্গে তুই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নিবি এবং ক্যালসিয়াম অক্সাইড নিবি। যদি একটু কথা বলি 9-10 এ না তুই আসলে এখানে লবণ দিয়ে দেখছিলি RCOONA, কিন্তু ভাই দেখতো এটুকু বোঝার মতো বয়স তো আমাদের হয়েছে, আমরা বেশ বড় হয়ে গেছি। এই অ্যাসিড প্রথম এর সাথে বিক্রিয়া করে ঠিকই লবণ তৈরি করবে, তারপরে সে লবণের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে, মানে পুরো অংশটুকু ভেঙে সোডিয়াম কার্বনেট হিসেবে চলে যায় Na2CO3। এখানে একটা পানি তৈরি হওয়ার কথা, সেই পানি এবার ক্যালসিয়াম অক্সাইড শোষণ করে নেয়।
এই সবাই কি বুঝতে পারি এখানে লবণ নিল যাহা, এখানে অ্যাসিড নিল তাহাই। এটা কি বুঝি? লবণ নিলে এক স্টেপে দেখাইলে হয়, অ্যাসিড নিলে দুই স্টেপে এই বিক্রিয়াটা হয়ে যায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই জন্য বলছি আমি প্রস্তুতি পড়াতে পছন্দ করি না। ডিকার্বক্সিলেশন তো যেখানেই শিখলাম। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে, টাইপ 5, অ্যাসিডের লাস্ট টাইপ। টাইপ 5 হচ্ছে এটা, আর আর সি, এখানে হচ্ছে ডাবল ও এইচ। যত কাহিনী হবে সব এখানে হবে হচ্ছে আর এ গিয়ে, মানে যত বিক্রিয়া টিক্রিয়া যা হবে সেটা হচ্ছে আমাদের আর এ গিয়ে হবে। সো এই বিক্রিয়াটার ক্ষেত্রে অনেক টাইপের বিক্রিয়া দেখানো যায়, বাট আমরা একটা দেখব, এটা খুব একটা বইতে আমাদের নাই, সেটা হচ্ছে এটা CH3। এই পাশ থেকে শুরু করি, এটাকে একটু উপরে পাঠাই। CH3COOH। তুই যদি এই অ্যাসিডকে ক্লোরিন অ্যাড করিস এবং লাল ফসফরাস, মানে ফসফরাসের তো লালও হয় সাদাও হয়, জানি তো, রূপভেদ আছে। সো আমি যদি লাল ফসফরাস দিয়ে এটাকে ক্লোরিনেশন করি, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? এই যে যে হাইড্রোজেনটা সেটা প্রতিস্থাপিত হচ্ছে ক্লোরিন দিয়ে। সো তৈরি হচ্ছে CH2Cl COOH। এটা একটা মিথেনের বিক্রিয়ার মতো। আমি যদি এইটাকে আবার হচ্ছে ওই সেম ভাবে হচ্ছে ক্লোরিনেশন করি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে এইটা CHCl2COOH, এটা পাচ্ছে। আমি যদি এইটাকে আবার এই সেম ভাবে ক্লোরিনেশন করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এইটা CCl3CCl3COOH। এখন দেখতো ভাই, এই বিক্রিয়াতে কি অ্যাসিডের শক্তি বাড়ছে না? তুই তো নিজেই জানিস যে এটা থেকে ওই অ্যাসিডটা কি হচ্ছে? শক্তিশালী হচ্ছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাসিডের শক্তি বৃদ্ধি পাচ্ছে, স্ট্রেংথ ইনক্রিজিং বিক্রিয়া। এইভাবে ক্লোরাল বানানো যায়? যায়। এই যে, ও না, ক্লোরাল অ্যাসিড বানায় তাকে বিচরণ করতে হবে, ডিরেক্টলি তো ক্লোরাল হবে না। এই বিক্রিয়ার নাম হচ্ছে HVZ বিক্রিয়া। ওকে, HVZ রিঅ্যাকশন। ফুল মিনিং হচ্ছে হেল ভোলহার্ট জেলিনস্কি। কি বলে? হেল ভোলহার্ট জেলেনস্কি বিক্রিয়া। এ হচ্ছে অ্যাসিডের 5টা টাইপ। অ্যাসিডের আরেকটা টাইপ আছে যেটা ওই 5-এর মধ্যে পড়ে না, লিখে নেওয়া হচ্ছে অ্যাসিডের পলিমার। অ্যাসিডের পলিমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লিখে নেওয়া হচ্ছে অ্যাসিডের পলিমার বিক্রিয়া। হ্যাঁ, জার্মান বোধহয়, জার্মান বা অস্ট্রিয়ান এরকম কিছু একটা হবে। সো পলিমারের প্রথমটা দেখি, নাইলন 6। নাইলন 6, এই কাঁচা বাচ্চারা, নাইলন 6 না, কিন্তু নাইলন 6, জাস্ট নাইলন 6, আর কিছু না। নাইলন 6 অন্য জিনিস। ওকে,
নাইলন 6 টা লাগবে, হ্যাঁ দুটোটাই লাগবে, নাইলন 6ও লাগবে, নাইলন 6ও লাগবে। আগে দেখি নাইলন 6 জিনিসটা কি। নাইলন 6 হচ্ছে এইটা। 6 মানে দেখ, তুই যখন এখানে 6 দেখবি তখন নিজের মধ্যে অন্তত এই জিনিসটা বলতে পারিস যে ভাই এখানে অন্তত 6 কার্বনের কিছু একটা আছে, মানে 6 কার্বনের কিছু একটা আছে দেখে এটা নাইলন 6 হয়েছে, নাহলে এটা নাইলন 6 হইতো না। তো ভালো কথা, এটা সংকেত হচ্ছে এইটা। এখানে হচ্ছে NH, বা এভাবে যদি আমি লিখি NH CH2, এখানে হচ্ছে 6, দেন হচ্ছে CO। ওকে, এটা হচ্ছে আমাদের নাইলন 6, এটা। এখন 6 কেন হয়েছে দেখ, এখানে মাঝখানে মোট, এই সরি এখানে 6 হবে না, এখানে 5 হবে, কারণ এখানে 6 হলে তো কার্বন মোট 7টা হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে নাইলন 6 কিভাবে তৈরি হয়। তো চল একটু দেখি নাইলন 6 কিভাবে তৈরি হয়। 1 মিনিট। ঠিক আছে, সমস্যা নাই। সো নাইলন 6 যখন তৈরি করা হয় তখন এখান থেকে শুরু করা হয় হচ্ছে ফেনল থেকে। আমরা একটু প্রিভিয়াস নলেজ দেখব এখানে প্রচুর পরিমাণে কাজে লাগে। এই হচ্ছে ফেনল। সো ফেনল থেকে আমি শুরু করব। এখন এইখানে আমার এমন একটা যৌগ যেখানে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এখন মনে আসতে পারে যে ভাইয়া কেন আপনি ফেনল দিয়ে শুরু করছেন, মানে কেন একটা অ্যালিফেটিক যৌগ দিয়ে শুরু করেন নাই, বা কেন অন্য যৌগ দিয়ে শুরু করেন নাই। এখানে কার্বন তো মোট 6টা, তো যেহেতু কার্বন 6টা, এই জন্য আমি একটা সাইক্লিক যৌগ দিয়ে শুরু করতে চাচ্ছি, এটা অ্যারোমেটিক যৌগ দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ আমি 6 কার্বনে দিন শেষে পৌঁছাবো। সো আমি এটা অ্যারোমেটিক যৌগ দিয়ে শুরু করলাম। আমি ভিতরের পাই বন্ধন তো অবশ্যই রাখবো না, তো আমি কি করছি, হাইড্রোজেন দিছি আর নিকেল ক্যাটালিস্ট এবং তার সাথে হিট দিছি। সো এখানে কি তৈরি করছে, এখানে তৈরি করছে এইটা, এই যে আমাদের এখানে হচ্ছে OH, মানে ফেনল থেকে সাইক্লোহেক্সানল তৈরি হয়েছে। দেখ এটা কিন্তু আমাদের পরিচিত বিক্রিয়া, অপরিচিত কিন্তু কিছু না। সাইক্লোহেক্সানলকে আমি যদি কপার টিউবের মধ্যে দিয়ে চালনা করি 300 ডিগ্রি বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমরা জানি কি এটা হাইড্রোজেন বের করে না। সো এই হাইড্রোজেন বের করবে, এখান থেকে হাইড্রোজেন বের করবে, সো এখান থেকে আমি পাবো হচ্ছে সাইক্লোহেক্সানন। এইটা আমাদের, এটাও কিন্তু অপরিচিত বিক্রিয়া না, এটাও কিন্তু পরিচিত বিক্রিয়া, যে আমি ফেনল থেকে সাইক্লোহেক্সানল বানাচ্ছি, সাইক্লোহেক্সানল থেকে সাইক্লোহেক্সানোন বানাচ্ছি। এরপরের বিক্রিয়াটা অপরিচিত না। আমি যদি এখানে হচ্ছে এমনটা নেই, মানে সাইক্লোহেক্সানোনের সাথে যে হচ্ছে H2N এবং হচ্ছে OH। দেখতো ভাই এই বিক্রিয়াটা আমি গত ক্লাসে দেখাই দিছি, যে এইটার এটা মিলে ঘনীভবন বিক্রিয়া হয় না, মনে আছে? যে এইটা আর এইটা মিলে হচ্ছে ঘনীভবন বিক্রিয়া হয়, এবং ঘনীভবন বিক্রিয়া হয়ে এখানে এই বস্তু তৈরি করে, অক্সাইম তৈরি করে। অক্সাইম মানে হচ্ছে এইটা, এইখানে হচ্ছে N এবং এখানে হচ্ছে OH, যেটাকে আমরা কি বলি, বা এভাবেই লিখতে পারিস, সাইক্লোহেক্সানন অক্সাইম। ওকে, এই পর্যন্ত আমরা আসি। তাহলে প্রথমে ফেনল থেকে আমি কি করছি, সাইক্লোহেক্সানল বানাইছি, সাইক্লোহেক্সানল থেকে সাইক্লোহেক্সানোন বানাইছি। এবং তোদেরকে আমি বলছিলাম যে ভাইয়া আপনি ঘনীভবন বিক্রিয়ার অনেকগুলো উদাহরণ থাকতে কেন সাইক্লোহেক্সানোন দিয়ে দেখাইছেন। আমি বলছিলাম এই বিক্রিয়াটা আমি কিছু নেক্সট ক্লাসে হয়তো পড়াবো, এই যে সেখানে চলে আসছে। এই হচ্ছে সাইক্লোহেক্সানোন অক্সাইম তৈরি হলো। এটাকে যখন তুই একটু রিঅ্যারেঞ্জ করবি, এইটার মেকানিজমটা আমরা শিখবো না, এটা বিক্রিয়াটা তোর কাছে নতুন। এটা না নিজেকে একটু রিঅ্যারেঞ্জ করে, নিজেকে যখন রিঅ্যারেঞ্জ করে, কারণ দেখ এটা সিফ ক্ষার এবং তুই এখানে প্রোটন দিছিস, সো নিজেকে কিছু রিঅ্যারেঞ্জ করে একটা যৌগ তৈরি করে। সেই যৌগটা হচ্ছে এরকম, ল্যাকটাম তৈরি করে। মনে আছে ল্যাকটাম মানে হচ্ছে সাইক্লিক অ্যামাইড।
আমরা বলতেছি এই একটা মেকানিজম থাকবে যে মেকানিজমের কোনো ক্লু তোকে আমি দিচ্ছি না, এই মেকানিজমের ক্লু মনেও রাখা লাগবে না, অনেক বিশাল মেকানিজম। সো এখানে হয় হচ্ছে কার্বন তো মোট কয়টা, কার্বন তো মোট 6টা। সো এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই হচ্ছে কার্বন 6টা। এই যৌগটাকে বলা হয় ক্যাপ্রোল্যাক্টাম। ওকে, ল্যাক্টাম তো ল্যাক্টাম, এটাকে ক্যাপ্রোল্যাক্টাম বলা হয়। এই ক্যাপ্রো শব্দের অর্থ ছাগল, বুঝছিস? ছাগলের গায়ে থেকে একটা গন্ধ আসে না, এই যৌগের নাকি ওরকম গন্ধ, এই জন্য এটাকে ক্যাপ্রোল্যাক্টাম বলে। কি হয়েছে আসলে বলে দেই। এই যে নাইট্রোজেন হাইড্রোজেনটা মিলে এইখানে চলে গেছে, আর এই অক্সিজেনটা ডাবল বন্ড করে এখানে আসছে, মানে সিম্পলি এটা বুঝলেও হয়, কিন্তু ওইভাবে তো আসলে জিনিসটা হয় না। জিনিসটা তো অনেক বড় মেকানিজমের মাধ্যমে রিঅ্যারেঞ্জ করে ক্যাপ্রোল্যাক্টাম তৈরি করছে। তাহলে কি করছি আমি, ফেনল থেকে আমি নিছি হচ্ছে, সরি, ফেনল থেকে সাইক্লোহেক্সানল, সাইক্লোহেক্সানোন, সেখান থেকে নিলাম সাইক্লোহেক্সানোন অক্সাইম, তারপরে আমি নিছি হচ্ছে ল্যাকটাম তৈরি করছি, ক্যাপ্রোল্যাক্টাম। ক্যাপ্রোল্যাক্টামকে তুই যদি হচ্ছে অ্যাসিড হাইড্রোলাইসিস করিস বা পানি দিস, তখন এখানে কি হয়, তখন আমাদের এইখানে মাঝখানের বন্ধনটা ভেঙে যায়, বুঝছিস? মাঝখানের বন্ধনটা ভেঙে এখানে কি তৈরি করে, এখানে তৈরি করে হচ্ছে এইটা, যদি এইভাবে লিখি H2N, মানে হাইড্রোজেন যায় হচ্ছে নাইট্রোজেনের সাথে, বুঝছিস? মাঝখানে কার্বন কয়টা, মাঝখানে কার্বন কিন্তু মোট 5টা, আর এই পাশে তৈরি করে COOH। এই হচ্ছে আমাদের মনোমার। আর এইটাকে পলিমারকরণ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এই যেটা পলিমার। তাহলে আমি একটু অ্যাসিড ছাড়া তো H2O, হ্যাঁ অ্যাসিডিক নে, সমস্যা নাই। সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে আমার কাছে অ্যালকোফেনল ছিল, ফেনলকে আমি সাইক্লোহেক্সানল বানাইছি, সেই সাইক্লোহেক্সানল থেকে আমি কি বানাইছি, আমি বানাইছি হচ্ছে সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন থেকে আমি বানাইছি হচ্ছে অক্সাইম, সেই অক্সাইমকে প্রোটন দিয়ে ভেঙে চড়ে রিঅ্যারেঞ্জ করে ক্যাপ্রোল্যাক্টাম, এটাকে ভেঙে, সো এটা 2-3 বার একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে এই একটা স্টেপ হচ্ছে তোর আননোন, বাকি সবগুলো স্টেপ হচ্ছে তোর নোন। এবার দেখি হচ্ছে নাইলন 6,6, মানে এতক্ষণ ধরে তো নাইলন 6 দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে নাইলন 6,6। নাইলন 6,6 তো বোধহয় 9-10-এ ছিল। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন ভাই, এখানে নাইলন 6,6 কেন হইলো, অন্য কোনো নাম্বার কেন হইলো না? মানে কেন নাইলন 6,6 হলো, সবাইকে একটু গল্পটা বলে দিই আগে। পেছনের গল্পটা হচ্ছে নাইলন 6,6 এর মনোমার দুইটা, একটা হচ্ছে একটা ডাইঅ্যামিন, আর একটা হচ্ছে ডাইওয়িক অ্যাসিড, এই দুইটা মিলে নাইলন 6,6 তৈরি হয়। সো কি বললাম ভাই, মনোমার দুইটা, একটা হচ্ছে ডাইঅ্যামিন, মানে দুইটা অ্যামিন মূলক থাকবে, প্লাস ডাইওয়িক অ্যাসিড, বোধহয় 9-10 এই বেসিকটুকু ছিল না, মানে পেছন থেকে ছিল না, ডাইওয়িক অ্যাসিড। আবারও বলতেছি কাঁচা বাচ্চারা, ডাইঅ্যামিন এবং ডাইওয়িক অ্যাসিড এই দুইটি মিলে নাইলন 6,6 তৈরি হয়।
বা নাইলন তৈরি হয় আর কি। এখন এখানে 6 কেন হয়েছে? মনে রাখবি প্রথম 6টা হচ্ছে অ্যামিনের কার্বন সংখ্যা, অ্যামিনের কার্বন সংখ্যা, এই হচ্ছে প্রথম 6টা। আর এই পরের যে 6টা, এই 6টা আসলে অ্যাসিডের কার্বন সংখ্যা, অ্যাসিড এর কার্বন সংখ্যা। তাহলে বুঝতেই পারছি নাইলন 6 এমন একটা নাইলন যেখানে অ্যামিনো কার্বন 6টা, অ্যাসিডো কার্বন 6টা। আবারও বলতেছি, নাইলন 6 এ আমি দেখলাম প্রথমেও 6 আছে, শেষেও 6 আছে। তার মানে এটার যে অ্যামিন বা ডাই অ্যামিন, সেখানেও কার্বন 6টা থাকবে, এটার যে অ্যাসিড সেখানেও কার্বন 6টা থাকবে। আশা করি এটুকু আমরা সবাই বুঝতে পারি, এটুকু না বোঝার মতো কিছু না। এখন ডাই অ্যামিন যদি 6 কার্বনের নেই তাহলে কি দাঁড়ায় দেখ ভাই, এখানে H2N, এখানে CH2, এখানে 6, এখানে হচ্ছে NHH। এখন অনেকে কোমলমতি হৃদয়ে ব্যথা জাগতে পারে, বেদনা জাগতে পারে যে ভাই এটা কেন এইভাবে দেখাইলেন। এটা এইভাবে দেখাইছি যেন তোকে বুঝাতে পারি, পরের জিনিসে আমি পানি বের করবো আর কি। এগুলো সব ঘনীভবন বিক্রিয়া। আর ডাইওয়িক অ্যাসিড হচ্ছে 6 কার্বনের। এই মনে আছে একটা সূত্র শিখাই দিয়েছিলাম, ও মাই সান গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। তো 6 কার্বনের অ্যাসিড কোনটা? 6 কার্বনের অ্যাসিড হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখানে CH2, এখানে হচ্ছে 4 COOH। ওই যে ও মাই সান গো অ্যান্ড প্রে। সো গো অ্যান্ড, এই অ্যান্ড থেকে ও মাই সান, হ্যাঁ গো অ্যান্ড এই এ থেকে আসছে। তো কি হয়েছে, এখানকার এইচ আর এখানকার ওএইচ মিলে পানি বের হয়। তো যেহেতু পানি বের হয়, আমরা বলতে পারি এটা একটা কনডেনসেশন পলিমার বা ঘনীভবন পলিমার। মনে করাই দিচ্ছি, অ্যালকিন দেখায় তো অ্যাডিশন পলিমার, আর এ দেখায় হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে আমি এখানে কি পাচ্ছি? আমি এখানে পাচ্ছি হচ্ছে এইটা H2N, তারপর হচ্ছে CH2, এখানে হচ্ছে 6, তারপর এখানে NH, এখানে CO, এখানে হচ্ছে CH2, দেখেন 4, তারপর হচ্ছে COOH, আর পানি তৈরি হলো। সবার কি এটুকু লেখা হয়েছে? এবার এখানে হচ্ছে মূল পার্টটা আসে, সবাই এই পার্টটুকু একটু ফিল করবে, এটা অনেকে ফিল করে না, খালি মুখস্থ করে। এখন তুই এর n সংখ্যক নিয়ে পলিমারকরণ করবি, বুঝছিস? তো n সংখ্যক নিয়ে পলিমারকরণ যখন করবি, তখন আমরা জানি এখান থেকে কি বের হবে, পানি বের হবে না? এবং এটা একটা আরেকটার সাথে হচ্ছে কানেক্টেড হবে। তো মনে মনে এটা তো n সংখ্যক যুক্ত হবে, মনে মনে এইটার সামনে একে বসা, মনে মনে এইটার পেছনে একে বসা। কি বলছি? এটা সামনে একে বসা মনে মনে, আর এটার পেছনে এটাকে বসা, কারণ আমাকে তো মালা গাঁথতে হবে। এখন মালা যখন গাঁথবো তখন একটা পুঁথির সামনে একটা পুঁথি থাকে, একটা পুঁথির পেছনেও কিন্তু একটা পুঁথি থাকে। মালা গাঁথার ব্যাপারটা তো এরকম হয়। তো আমি যদি মনে মনে এর সামনে একে বসাই তাহলে কি হয় দেখ, এখানকার যে OH আর ওই ইমাজিনারি যে সামনে আছে সেটার পেছনের H মিলে এখনো পানি বের হয়ে যায়। তখন এরা এভাবে যুক্ত হয়। কি বললাম ভাইয়া? এটাকে মনে মনে সামনে বসা। তো যখন তুই এটাকে মনে মনে সামনে বসাবি, তখন এই সামনের যেটা আছে মানে এখানকার OH আর ইমাজিনারি যে সামনে যেটা আছে সেটার পেছনের H মিলে এখনো পানি বের হয়। মনে মনে এটাকে এর পেছনে বসা, তো এখানকার একটা হাইড্রোজেন কানেক্টেড হবে, তো বন্ধন তো বের হবে, বন্ধন যুক্ত হবে। সো এখানকার হাইড্রোজেন আর ইমাজিনারি যে পেছনেরটা আছে সেখানকার OH মিলে কি তৈরি হয়, পানি তৈরি হয়। তো আমি যখন বন্ধনগুলোকে কানেক্টেড অবস্থায় দেখাবো, তো সেখানে কি দাঁড়ায়, সেখানে দাঁড়ায় হচ্ছে এইটা। দাঁড়াও টেকনোলজি ইউজ করি। এটা থাকবে না, এখানকার এই OH থাকবে না, আর এখানকার হাইড্রোজেন থাকবে, কিন্তু সেই হাইড্রোজেন থাকবে হচ্ছে একটা, মানে হচ্ছে NH। এই যে এইখানে হাত ফাঁকা হয়ে যাবে, আর চাইলে এভাবে দেখাতে পারিস, এইখানে হাত ফাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নাইলন 6।
সবার লেখা হলে একটু বলিস তো। ইমেজ দিন এটা আরেকবার। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে মনে মনে এটা সামনে এঁকে বসা, মানে আমি এটা সামনে এঁকে বসাবো। তো আমাকে তো বন্ধনের মাধ্যমে একটার সাথে কানেক্টেড হইতে হবে, তাই না? তো বন্ধন কেমনে তৈরি হবে? যে এখানকার OH আর ওই সামনে যেটা আছে তার পেছনের H মিলে এখানে বন্ধনে ওই যে পানি হিসেবে বের হয়ে গেছে। আর আমি যখন এইটার পেছনে এঁকে বসাবো তখন কি ঘটনা ঘটে, এই যে এখানকার যে হাইড্রোজেন আছে আর পেছনে যেটা সামনে আছে, সামনের এই OH মিলে পানি বের হয়ে যায়। এবার লিখানো হচ্ছে যদি এরকম হয়, ধর পরীক্ষায় তোকে এরকম দিল নাইলন 610, তোকে দিয়ে বললো এটা সংকেত বের করতে। এখন নাইলন 66 যে পারে, হ্যাঁ 2 পানি বের হবে, নাইলন 66 যে পারে সে নাইলন 610 পারে। এখানে কি কথা, এখানে অ্যাসিডে কার্বন হচ্ছে 10টা, অ্যামিনে কার্বন হচ্ছে 6টা। তাহলে এটা সংকেত তুই যখন লিখতে যাবি, দেখ ভাই একটা শিখলে তার একটা আমরা এমনিতেই পারবো। অ্যামিনে কার্বন কিন্তু 6টা, তাহলে অ্যামিনের পার্টে 6টা আমি 6 এর মতো লিখলাম। তারপর এখানে হচ্ছে NH, দেন হচ্ছে CO, তারপর হচ্ছে এখানে CH2। খবরদার এখানে কিন্তু 10 দিবি না, এখানে 8 হবে। কেন 8 হবে? কারণ এখানে 8 হইলেই তো মোট কার্বন সংখ্যা 10 হয়ে যায়। তারপর এখানে তৈরি করা হচ্ছে এইটা CO, এই হচ্ছে আমাদের নাইলন 610। যদি কখন এরকম হয়, নাইলন হচ্ছে ধর এরকম 4-6 বললো, তখন কি হবে? ওই একই রকম হাইড্রোজেন নাইট্রোজেন, তারপরে হচ্ছে এখানে CH2, এখানে 4, এখানে NHCO, CH2, এখানে হচ্ছে 4, দেন হচ্ছে CO। এই হচ্ছে আমাদের নাইলন 4-6। ওকে, নাইলনের গ্রেড আছে, থাকা উচিত, যে কোনো কিছুরই কোয়ালিটি গ্রেড আছে। এবার লিখে নেন টেরিলিন বা ডেক্রন। টেরিলিন, এর আরেক নাম হচ্ছে ডেক্রন। এই বাই দ্য ওয়ে, কালকে কিন্তু ক্লাস আছে, সবার জন্যই বলতেছি, কালকে সবারই ক্লাস আছে, 23-24। সো টেরিলিন বা ডেক্রন কিভাবে তৈরি হয়? তৈরি হচ্ছে এরকম, ধর তোর কাছে OH আছে, CH2, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে OH। ওই যে যেটাকে তোরা জানি কি জানি পড়তি, ইথিলিন গ্লাইকল। এবং তার সাথে কি করছি, তার সাথে আমি নেব হচ্ছে এইটা, লাইক টেরিথেলিক অ্যাসিড, মনে আছে কিনা, HOOC। এখানে COOH। তো কি হবে, আমি যদি এখানে একটা মিডিয়ে দিই, মনে আছে, এটা থেকে যাবে H, এটা থেকে যাবে OH, অ্যাসিডিক মিডিয়ে দিলে ওই যে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া, কালকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে অর্গানিক।
সো আমি এখানে পাচ্ছি হচ্ছে এইটা, এখানে হচ্ছে HO, তারপর হচ্ছে CH2, CH2 এখানে O, COOH। এই হচ্ছে আমাদের ডেক্রনের মনোমার। এবার এটাকে যদি পলিমারকরণ করি তাহলে তোরা নিজেরাই বুঝতে পারবি। আমি একটু এটাকে আমার টেকনোলজি কাজে লাগাই। সো এখানকার অবশ্যই কি থাকবে না, দেখ অ্যালকোহলের অবশ্যই হাইড্রোজেন থাকবে না, তাই না? কারণ অ্যালকোহলের হাইড্রোজেন মিলে দিয়ে বন্ধন তৈরি হয়। আর অ্যাসিডের কি থাকবে না? অ্যাসিডে থাকবে না হচ্ছে OH। এখানে আমরা পানি পাচ্ছি। এই বুঝে লিখিস, কিন্তু মুখস্থ করার কিন্তু কিছু নাই। হ্যাঁ, এখানে হচ্ছে H+, এখানে আমরা পলিমারাইজেশন করব। সব সেম সেম এক কালার। আমি একটু দেখি যে কিভাবে কোন লেভেলের ইন্টারনেট স্পিড মানে ইন্টারনেট খরচ হচ্ছে আমার। আমি 8:30 থেকে ক্লাস নিচ্ছি। 8:30 থেকে ক্লাস নিচ্ছি আমার ফোনের ডাটা ইউজ করে, বুঝছিস, ফোনের ডাটা। এবং আমার খরচ হয়েছে হচ্ছে 4 GB মাত্র। এটা সুতা, এটা একটা সুতা হিসেবে কাজ করে। মাত্র 4 GB খরচ হয়েছে। 8:30 থেকে শুরু করে 4 ঘন্টা মোটামুটি টানা ক্লাস। খুব কমই খরচ হয়, মানে এমন আহামরি খরচ হয় না। আমার বাসায় ইন্টারনেট নাই গত কয়েকদিন, গত 3 দিন ধরে ইন্টারনেট নাই, কালকে সন্ধ্যায় দিবে। কি জানি কমপ্লেন টমপ্লেন করে ওদের আইএসপি সার্ভার টার্ভার বন্ধ করে দিয়েছে নাকি বিটিসিএল থেকে। আমি তো বিপদে পড়ে গেছি। ইমাজিন কর যে ইন্টারনেট নেওয়ার জন্য তোদের এই 2 দিন ক্লাস নিতে পারতেছিলাম না, তখন কি হয়ে যাইতো ভাই রে ভাই, সর্বনাশ হয়ে যাইতো। আর এমনিতে হচ্ছে আমি মানে এয়ারটেল সিম দিয়ে হচ্ছে ইন্টারনেট ইউজ করছি। আমার এখানে না টেলিটক হচ্ছে হয়, না হচ্ছে, হ্যাঁ, পোর্টেবল ওয়াইফাই না, টেথরিং শেয়ারিং বলে একটা কথা আছে না, মানে ও ফোনটাকে হচ্ছে হিসাবে কাজ করে, ল্যান হিসাবে কাজ করে। সো ওয়াইফাই দিয়ে করলে ভালো থাকে না, একেবারে টেথরিং শেয়ারিং ওটা দিয়ে চালাইলে খুব সুন্দর চলে। এবং তোরা তো টের পাসনি মনে হয় যে আমি ইন্টারনেট দিয়ে চালাচ্ছি না, ফোনের ডাটা দিয়ে চালাচ্ছি। টের পাইছিস কি পুরো ক্লাস জুড়ে? ওকে, ঠিক আছে ভাইয়া, অ্যাসিড আজকে শেষ, আমি আর আগাচ্ছি না। সো আগামী ক্লাস ইনশাল্লাহ হচ্ছে অর্গানিকের কন্টেন্টের লাস্ট ক্লাস, বাট এরপরও 24 ব্যাচকে আমি আরো কিছু ভিডিও টিডিও দিব, কনভার্সন কেমনে করে, সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এগুলো আমি 24 ব্যাচকে দিব ইনশাল্লাহ। বাট 23 ব্যাচের আগামীকাল হচ্ছে লাস্ট ক্লাস। 23 ব্যাচ চাইলে এটাকে লাস্ট ক্লাস হিসেবে চিন্তা করতেই পারে, বাট তারপর আগামী ক্লাস হচ্ছে আমরা করবো ইনশাল্লাহ।